হ্যালো ফিউচার টিচার্স, ওয়েলকাম টু দামস টিউটোরিয়াল। আমি দীপানিতা ম্যাম তোমাদের সাথে থাকছি সিডিপির ক্লাসে। আজকে আমরা সিডিপির যে ক্লাসটা শুরু করব, সেখানে হবে আমাদের এই লেভ ভাইগটস্কির একদম সামাজিক এবং সাংস্কৃতিক একটা তত্ত্ব, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা নতুন তত্ত্ব নিয়ে আলোচনাই করব। ঠিক আছে, সিডিপি নিয়ে যত আমরা আলোচনা করব আমাদের ক্লাসগুলো তত বেটার হবে এবং প্রিপারেশনটাও তত বেটার হবে। আচ্ছা, সবার প্রথমে আমি বলি, আজকে অনেককে নতুন দেখতে পাচ্ছি, সকলকে ওয়েলকাম। ঠিক আছে, তো আমরা সবাই ওই টারজেনকে চিনি, টারজেনকে। আচ্ছা, টারজেন কোথায় থাকে? জঙ্গলে। টারজেন থাকে জঙ্গলে। এবার সে কি করে? জঙ্গলে লাফি লাফি বেড়ায়, পশু পাখির সাথে গল্প করে, কথা বলে। ঠিক আছে, এবার ওই টারজেনকে আমি যদি এখানে নিয়ে এসে বসাই, ও কি থাকতে পারবে? এখানে থাকতে পারবে না, কারণ ওর ভাষার বিকাশ সেভাবে তখনও হয়নি। ও কি করে? বিভিন্ন পশু পাখির সাথে কথা বলে, তাই তো। এবার আমাকে নিয়ে গিয়ে যদি সেই ওই জঙ্গলে ফেলে দেওয়া হয়, তাহলে কি আমি থাকতে পারবো ওখানে? পারবো না, তাই তো। আচ্ছা, তার মানে আমার আর টারজেন আমরা দুজনেই মানুষ। ঠিক আছে, তো দুজনেই মানুষ হওয়া সত্ত্বেও কি এমন সমস্যা দাঁড়াচ্ছে যে ও আমার পরিবেশে মানাতে পারছে না আর আমি ওর পরিবেশে মানাতে পারছি না? অবশ্যই সেটা হচ্ছে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? সেটাই হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক তত্ত্ব, যে তত্ত্বটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা বলে গিয়েছেন কে? লেভ ভাইগটস্কি, তাই তো। লেভ ভাইগটস্কি সামাজিক এবং সাংস্কৃতিক তত্ত্ব। এই যে সামাজিক এবং সংস্কৃতির পরিবর্তনের কারণেই টারজেন আর আমি দুজনেই মানুষ হওয়া সত্ত্বেও একে অপরের পরিবেশে মানিয়ে নিতে পারছি না। ঠিক আছে, তো চলো দেখি আজকে এবার কি কি আছে। তো ভাইগটস্কির থিওরি, যেটা ইংলিশে আমাদের বলছে যে সোশিও কালচারাল থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। আচ্ছা, কগনিটিভ ডেভেলপমেন্টটা কে দিয়েছিল থিওরিটা? পিয়াজেট। ঠিক আছে, এবার তার সাথেও আমরা কিছু আলোচনা করব আজকে সোশিও কালচারাল থিওরিটা। ঠিক আছে, এইবার আমরা জানবো তার সম্পর্কে। সোশিও কালচারাল থিওরি কে দিয়েছেন? লেভ সেমিনোভিচ ভাইগটস্কি। আমাদের যে নোটটা দেওয়া হয়েছে সেখানেও আমরা দেখতে পেয়েছি, নিশ্চয়ই প্রত্যেকে দেখেছি বাড়িতে নোটটা, যে যে ব্যক্তিটা, তার নাম হচ্ছে পুরোটা লেভ সেমিনোভিচ ভাইগটস্কি। তিনি ছিলেন একজন রুশো মনোবিজ্ঞানী। ঠিক আছে, রাশিয়ান বিজ্ঞানী ছিলেন, তার জন্য রুশো মনোবিজ্ঞানী ছিলেন এই ভাইগটস্কি। তিনি কি বলেছেন? বলেছেন যে শিশু মনস্তত্ত্বের অন্যতম প্রধান জিনিস হচ্ছে সামাজিক নির্মিতিবাদ, তাই তো। সেই জন্য তিনি একজন ছিলেন সামাজিক নির্মিতিবাদী বা সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। ঠিক আছে, মানে সমাজ নিয়ে আজকে আমরা যা যা আলোচনা করব। পিয়াজেটে আমরা করেছি বৌদ্ধিক ক্ষমতা নিয়ে। ঠিক আছে, কোহলবার্গে আমরা কি করেছি? নৈতিক বিকাশ নিয়ে। আর আজকে আমাদের চলবে সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশ নিয়ে বা তত্ত্ব নিয়ে। এবার আমাদের কিছু মনে রাখতে হবে, ভাইগটস্কি মানেই হচ্ছে সমাজ এবং সংস্কৃতি। ঠিক আছে, যেখানে ও বলতে চাইছে, এই মনোবিদ বলতে চাইছেন যে শিশু কখনো একা একা শেখে না। ঠিক আছে, শিশু কখনো একা একা শিখতে পারে না। যেরকম আমরা পিয়াজেটের থিওরিতে পেয়েছিলাম যে শিশু কি করবে? ক্ষুদে বিজ্ঞানী, তাই না, লিটল সায়েন্টিস্ট, নিজে নিজেই সব কিছু শিখতে পারবে, করতে পারবে। কিন্তু এখানে যে ভাইগটস্কি বলছেন যে বাচ্চা কখনো একা একা শিখবে না। ঠিক আছে, বাইরে থেকে তাকে শেখানো হয়। বলছে সমাজের হাত ধরেই সে কিন্তু কোনো বিষয় শেখে। এবার যাই পরেরটাতে, যে কি আছে। এইবার বলছে শিশু কিভাবে শিখছে, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে এবার আলোচনা করব। বলছে একা একা বিকাশ। প্রথমেই পিয়াজেটের যে ধারণা, তিনি বলেছেন শিশুর বয়স বাড়লে বুদ্ধি একা একাই বেড়ে যায়। ঠিক আছে, আগের দিন আমরা পড়েছিলাম পিয়াজেটের থিওরিতে। ঠিক আছে, যে একটা বাচ্চা যত বড় হবে সে অনুযায়ী তার বিকাশ ঘটবে। এইবার ভাইগটস্কিতে কি পড়েছি? ভাইগটস্কিতে আজকে আমরা জানবো যে শিশুর ঘরের কোণে একা একা বড় হয় না।
তাকে কোথায় রাখতে হয়? সে শেখে হচ্ছে সমাজ, সংস্কৃতি এবং ভাষার মাধ্যমে। এইবার আমরা করব বিভিন্ন এই দুজন মনোবিদের গল্প। ঠিক আছে, ধরে নি এই পিয়াজেট আর এইদিকে ভাইগটস্কি, দুজনের মধ্যে দাদা ভাইয়ের সম্পর্ক। দুজনে চা খেতে গিয়েছে, চা খেতে গিয়ে দেখছে তখন পিয়াজেট ভাইগটস্কিকে বলছে, হ্যাঁ, যে ভাইগটস্কি দেখো, একটা বাচ্চা নিজে নিজে সাইকেল চালানো শিখছে। হ্যাঁ, একটা বাচ্চা নিজে নিজে সাইকেল চালানো শিখছে, ওর নাম পিন্টু। ও নিজে নিজে সাইকেল চালাচ্ছে, চালাচ্ছে মানে চালানোর চেষ্টা করছে। ঠিক আছে, সাইকেল একা একা ওঠার চেষ্টা করছে, সাইকেলের প্যাডেল করার চেষ্টা করছে, কিন্তু সঠিকভাবে করে উঠতে পারছে না। কিন্তু পিয়াজেট বারবার ভাইগটস্কিকে বলছে ও কিন্তু পারবে, ওকে একা একা ছেড়ে দিলে ও একা একা সাইকেল চালানোর মতো ক্ষমতা আসতে পারবে। তখন ভাইগটস্কি বলছে, দাদা দেখো, পিয়াজেট দাদা দেখো, অপরদিকে মন্টুকে দেখো, হ্যাঁ, যে ও সাইকেল চালানো শিখছে, কিন্তু ওরও সেম ঘটনা ঘটছে যে ও একা একা ঠিকভাবে চালাতে পারছে না। তখন ওর দাদা ওর সাইকেলের পেছনে একটু ধরে নিল। তখন ও যখন নিজে নিজে উঠা শিখে গেল সাইকেলে, তখন ও একা একাই সাইকেল নিয়ে সামনে এগিয়ে চললো। তার মানে বাচ্চাকে যদি তুমি একা একা ছেড়ে দাও, ভাইগটস্কি পিয়াজেটকে বলছে, বাচ্চাকে যদি তুমি একা একা ছেড়ে দাও, সে অনেক সময় ধরে একা একা করে শিখবে। মানলাম ক্ষুদে বিজ্ঞানী, কিন্তু অনেক সময় লাগবে তার যে কোনো কিছু শিখতে। কিন্তু যখনই ভাইগটস্কির তত্ত্বে আসবো, তখন বলছে যে কোনো না কোনো একজন হেল্পিং হ্যান্ড থাকবে যে তাকে সাহায্য করবে, তাহলে সে দ্রুত শিখে যাবে এবং তার শেখাটা পারফেক্ট হবে। সেটাই বলতে চাইছে এইখানে। সেই জন্য বলছে যে বুদ্ধি বাড়লে একা একাই শিশুর বয়স বাড়লে একা একাই বুদ্ধি বেড়ে যায়। এটা আমরা পিয়াজেটে দেখেছিলাম যে একটা 2 বছরের বাচ্চাকে আমি কখনো ক্লাস 10-এর অঙ্ক দিলেও সে পারবে না করতে, ঠিক যখন বয়সটা বাড়বে তখনই গিয়ে 10-এ উঠবে, তখনই সে ক্লাস 10-এর অঙ্কটা করতে পারবে। এটাই বলতে চেয়েছিল পিয়াজেট। এবার ভাইগটস্কি বলছে যে শিশুকে যদি ঘরের কোণে একা একা রেখে দিলাম, ধরুন, ঠিক আছে, একটা বাচ্চাকে 5 বছর ধরে একটা ঘরের মধ্যে রেখে দিয়েছি, দিয়ে এবার 5 বছর থেকে বড় হয়ে সে 10 বছরে হয়েছে। 10 বছর পর তাকে আমি বলছি, এই তোর তো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সরল এগুলো পারা উচিত, তুই কেন পারছিস না? ক্রিকেট খেলতে জানা উচিত, কেন পারছিস না? আমি যদি তখন তাকে প্রশ্নটা করি, তাহলে কি যথার্থ হবে? কারণ ওকে তো আমি ঘরের কোণে আটকে রেখেছি, তাই তো? তার মানে আমাদের ক্রিকেট খেলা হোক, অঙ্ক শেখা হোক বা যে কোনো কিছু হোক, আমাদের এই 3টে জিনিসের খুবই প্রয়োজন পড়বে। একটা সমাজ, সংস্কৃতি আর হচ্ছে ভাষা, যেটা আমাদের প্রধান হাতিয়ার, ভাষা। ঠিক আছে, এখানে কি বলেছে যে শিশু যখন বাবা মা, শিক্ষক, বন্ধুদের সাথে কথা বলে বা কোনো কাজ করে, তখনই কিন্তু তার মগজের আসল বিকাশ ঘটে। মগজ বলতে ব্রেনের, ঠিক আছে? তখনই কিন্তু একমাত্র তার ব্রেনের আসল বিকাশটা শুরু হয়, যখন তাদের বাবা মা বা বাইরের লোকদের সাথে সে আলোচনার মাধ্যমে কথা বলতে শিখবে, আলোচনা করবে, তখনই তার অ্যাকচুয়াল বৌদ্ধিক বিকাশ হওয়া শুরু হয়ে যায়। তার মানে বৌদ্ধিক বিকাশ ঘটাতে গেলে, এই যে এখানে আমরা দেখলাম না যে তার যে থিওরিটা ছিল অফ কোগনিটিভ ডেভেলপমেন্ট, মানে বৌদ্ধিক বিকাশ ঘটাতে গেলে আমাদের কিন্তু এই সোশিও কালচারাল থিওরিটা জানা দরকার। মানে সোশ্যাল বা সমাজ এবং সংস্কৃতির ওপর দাঁড়িয়ে থেকেই কিন্তু আমাদের বৌদ্ধিক বিকাশটাও ঘটবে। বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা আসি ভাইগটস্কির একটা মূল মন্ত্রতে, সেটা হচ্ছে এসসিএল ফর্মুলা। ঠিক আছে, সেটা হলো এসসিএল ফর্মুলা। এক হচ্ছে এস ফর সোশ্যাল ইন্টারাকশন, ঠিক আছে, সি ফর কালচার আর এল ফর ল্যাঙ্গুয়েজ। এইবার 3টে জিনিস এই গোটা সমাজ এবং সাংস্কৃতিক তত্ত্বটা করতে গিয়ে কাজে লাগবে। প্রথমে সোশ্যাল ইন্টারাকশন, মানুষের সাথে মানুষের সম্পর্ক। ঠিক আছে, যে কোনো কাজ করতে গেলে আমাদের অপরের একটা হেল্প নেওয়া প্রয়োজন পড়ে, অপরের একটা হেল্পের প্রয়োজন পড়ে। তার মানে আমরা সেখানে সোশ্যাল ইন্টারাকশন করি। ধরুন আপনার বাড়িতে একদিন গেস্টকে ডাকছেন, আপনি বিরিয়ানি রান্না করবেন, ঠিক আছে, যে কেউ, ছেলে মেয়ে উভয়।
ঠিক আছে, বিরিয়ানি রান্না করবেন, আপনার কাছে মশলা, আলু, চাল সব আছে, কিন্তু আপনি কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা আপনার জানা নেই। তখন আপনি কি করবেন? ইউটিউবে দেখব, তাই না? ইউটিউব বা যে ভালো বিরিয়ানি রান্না করতে পারে তাকে দেখব, তার কাছে থেকে জিজ্ঞাসা করব, দিয়ে সেই রেসিপিটা নিয়ে আমরা কি করব? সেই বিরিয়ানিটা রান্না করব, তাই তো? তার মানে একটা সোশ্যাল ইন্টারাকশন, মানে সামাজিক মিথস্ক্রিয়া করার পরে আমরা যে কোনো কাজটা করতে পারছি, সেটা গেল আমাদের সামাজিক মিথস্ক্রিয়া। তারপরে কালচারটা কিভাবে কাজ করে? কালচার তো আমরা প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা রকমের নিয়ম নীতি, কালচার, ঠিক আছে, সংস্কৃতি যেটা সেটা মেনটেন করে। যেরকম আমাদের ভারতে যদি বড়দেরকে সম্মান জানাতে হয়, আমরা কি করি? পায়ে হাত দিয়ে প্রণাম করি। কিন্তু সেই জিনিসটাই যখন জাপানে চলে যাব, তখন তারা কি করে? শুধু মাথাটা নিচু করে, সেটা তাদের সব থেকে বেশি সম্মান জানানো, ঠিক আছে? তার মানে এই যে কালচারটা পরিবর্তন হতে, মানে দেশটা পরিবর্তন হতে হতেই আমাদের কালচারটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে আমরা সমাজে যেমন থাকছি, মিথস্ক্রিয়া যেমন করছি, সেরকম আমাদের সংস্কৃতিটাও খুব গুরুত্বপূর্ণ। আবার অপরদিকে যেটা আছে সেটা হচ্ছে ভাষা। ভাষা তো বা ল্যাঙ্গুয়েজ তো সব থেকে গুরুত্বপূর্ণ। এটা তো একটা মিডিয়াম, একটা হাতিয়ার, যার দ্বারা আমরা অপর মানুষের সাথে কি করব? সোশ্যাল ইন্টারাকশন করব, সংস্কৃতিটাকে বুঝবো, তাই না? সেটাই তো হলো ভাষা। তাই বলছে যোগাযোগ এবং চিন্তার প্রধান হাতিয়ার হলো ভাষা। এই তিনটে বিষয় নিয়ে আমরা টোটাল এই ভাইগটস্কি থিওরিটা আলোচনা করব। এখানে বলেছে আমাদের মনে রাখার সুবিধার জন্য এই যে SCL দিয়ে এই তিনটে জিনিস শিশুর জ্ঞানের নির্মাণ করে, ঠিক আছে? শুধু শিশুর না, আমাদের সবারই অ্যাকচুয়ালি, ঠিক আছে, জ্ঞানের নির্মাণ করে SCL। সোশ্যাল ইন্টারাকশন, যে কোনো কাজ করার জন্য আমাদের অপর একজন ব্যক্তির, দক্ষ ব্যক্তির হেল্প লাগে। অঙ্ক করতে গেলে একটা মাস্টারমশাইয়ের হেল্প লাগছে। কালচার, আমরা যে সংস্কৃতিতে বসবাস করছি সেটাকে মেনে নিচ্ছি, নিয়মগুলো পালন করছি। আর ভাষা, যে ভাষার মাধ্যমে সোশ্যাল ইন্টারাকশন করছি, কথোপকথন করে নিজেদের মনের ভাব প্রকাশ করছি, ঠিক আছে? এইবার এইটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যে এই তত্ত্বটা পুরোটা দাঁড়িয়ে আছে এই তিনটে স্তম্ভের ওপর, ঠিক আছে? কি কি? এক হচ্ছে ZPD, স্ক্যাফোল্ডিং আর MKO। এবার আমরা দেখব ZPD, স্ক্যাফোল্ডিং আর MKO বিষয়টা কি। আচ্ছা, প্রথমে ধরে নিলাম এটা আমরা সবাই, ঠিক আছে? এইবার এই আমরা সবাই এখানে আছি। এইবার আমি দুটো ধাঁধা বলবো, ঠিক আছে? দুটো ধাঁধার উত্তর দিতে হবে। প্রথম ধাঁধা হচ্ছে, কোন এমন গাছ যেখানে সাগর ফলে? কোন এমন গাছ যেখানে সাগর ফলে? হ্যাঁ, এটা 1 নাম্বার ধাঁধা। 2 নাম্বার ধাঁধা যেটা হচ্ছে, এমন কোন জিনিস যেটা ডানা ছাড়া উড়তে পারে? এমন কোন জিনিস যেটা ডানা ছাড়া আকাশে উড়তে পারে? দুটো দুটো প্রশ্ন। কি লাস্টে এটা কি বললেন? তুলো, মেঘ। একজন বললেন মেঘ, লাস্টের প্রশ্নটার উত্তর বলেছে, ঠিক আছে? যে এমন কোন জিনিস যেটা ডানা ছাড়া আকাশে উড়তে পারে? মেঘ আকাশে উড়তে পারে। তার মানে এই যে আমরা এখানে আমাদের এই তিনটে ধাঁধা দুটো ধাঁধা সলভ করতে গিয়ে আমরা নিজেরা একটা সলভ করে ফেলেছি, একজন নিজে থেকে সেটা সলভ করছি, তাই তো? কিন্তু আর একটা ধাঁধা যেটা আমরা সলভ করতে এখনো পারিনি, যেটার জন্য আমাদের কি প্রয়োজন? একজনের হেল্প প্রয়োজন, ঠিক আছে? তার মানে যে কাজটা করছি আমরা, যে কাজটা সলভ করতে পারছি, আর যে কাজটা সলভ করতে আমাদের একটা হেল্পের প্রয়োজন, ঠিক আছে? যে কাজটা, যে মানে যতটুকুটা আমরা করতে পারছি, আর যে কাজটার জন্য আমাদের একটা হেল্পের প্রয়োজন, তার মধ্যবর্তী যে এরিয়া, ঠিক আছে, সে মধ্যবর্তী এরিয়াটাকে বলবো বা সীমানা,
তাকে আমরা বলবো ZPD। ঠিক আছে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আচ্ছা, এইবার সেকেন্ড ধাঁধাটা তো আমরা সলভ করে দিয়েছি। প্রথম ধাঁধাটা কি কেউ বলতে পারবেন? কেউ পারছে না। কোন গাছে সাগর ফলে? হ্যাঁ, আম গাছ। ঠিক আছে, তখন আমি যখন উনি গুগলে বা কোথাও সার্চ করেছেন? ও আচ্ছা, ঠিক আছে। তো এবার আম গাছে হিমসাগর নামটা আমের নাম কিনা, সেজন্য গাছে সাগর ফলে। তার মানে একটা, আমি যখন বারবার বলছি কোন এমন গাছে যেখানে সাগর ফলে, একটা ক্লু দিচ্ছি বারবার। ঠিক আছে, যে ক্লুটা আমি বারবার এই প্রবলেমটা সলভ করতে দিচ্ছি, সেটা হয়ে গেল স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, সেটা হয়ে গেল আমাদের স্ক্যাফোল্ডিং। যখন আমি বারবার বলছি যে একটা কাজ করতে, মানে ওই ধাঁধাটা সলভ করতে বারবার যখন আমি ক্লু দিচ্ছি, বারবার যখন প্রশ্নটা মাথায় নিয়ে আসানোর চেষ্টা করছি, সেটা হয়ে গেল ধাঁধাটার জন্য স্ক্যাফোল্ডিং। এবার উত্তরটা আমি আগে থেকে জানতাম, সেই জন্য আমি স্ক্যাফোল্ডিং দিচ্ছি। তার মানে এই ধাঁধা দুটোর ক্ষেত্রে আমি, মানে যে উত্তরটা জানতাম, সে হয়ে গেলাম MKO, মানে মোর নলেজেবল বা আদার্স। ঠিক আছে, সেটা হয়ে গেল মোর নলেজেবল আদার্স। এই জায়গাটাতে আমরা গোলাবো না, কারণ হচ্ছে আমরা যে কাজটা করতে পারি নিজে থেকে, ধরে নিলাম একটা বই পড়ে আমরা হয়তো একটা পরীক্ষায় 40% বা 50% কোয়ালিফাই করতে পারছি। ঠিক আছে, কোনো বই পড়ে বা কোনো স্টাডি ম্যাট পড়ে আমরা 40% অ্যান্সার করতে পারছি, তখন সেটা হয়ে গেল আমাদের এই যে নিজস্ব ক্ষমতা। এইবার আমাদের কি করতে হবে? 100% পেতে হবে, তাই না? সেইটা পাওয়ার যে মধ্যবর্তী এলাকা বা অঞ্চল বা সীমানা, সেটা হয়ে যাচ্ছে কি ZPD। যখন সেই কাজটা করতে আমাদেরকে কেউ একটা ক্লু দিচ্ছে, একটু হেল্প করছে, হেল্পও না, ঠিক ক্লু দেওয়া, ইঙ্গিত দেওয়া, কিছু প্রশ্ন করে করে বারবার উত্তরটা বার করে নিয়ে আসা, সেটা হয়ে যাচ্ছে স্ক্যাফোল্ডিং। আর যে ব্যক্তিটা দক্ষ, যার কাছে থেকে আপনারা সেই কাজটা সলভ করতে পারবেন, সে হয়ে গেল আমাদের MKO, মোর নলেজেবল আদার্স। ঠিক আছে, আচ্ছা, এবার এই তিনটে স্তম্ভ কি বলেছে? ZPD, জোন অফ, ফুল ফর্ম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে যে কোনো কিছু শেখার একটা সীমানা, একটা এরিয়া, যেটুকুটা পারি আর যেটা শিখতে হবে তার মধ্যবর্তী যে এরিয়াটা, তাকে আমরা বলবো ZPD। এবার স্ক্যাফোল্ডিং কি? যেটা একটা সাময়িক সাহায্য। কোনো ক্লু দিলাম, একটা সাইকেল চালাতে গিয়ে একটা বাচ্চাকে আমি শুধু পেছনেটা ধরলাম, ও নিজে নিজে উঠলো, দিয়ে যখন সাইকেল চালাচ্ছে তখন কি আর ধরে রাখে? তখন ছেড়ে দেয়। তার মানে একটা সাময়িক সাহায্য, খুব অল্প সময়ের জন্য যখন আমরা সাহায্য করি বা ক্লু দিয়ে উত্তরটা বা প্রশ্ন বলে বলে উত্তরটা মনে করানোর চেষ্টা করি, তখন তাকে আমরা বলবো স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, যেটা আমরা সাময়িক একটা সাহায্য। আর MKO যে কাজের ক্ষেত্রে সব থেকে অভিজ্ঞ ব্যক্তি, যে উত্তরটা জানবে, যে আপনাকে পুরোপুরিভাবে হেল্প করবে, যে অ্যাকচুয়ালি যে আপনাকে স্ক্যাফোল্ডিংও দিতে পারে, ঠিক আছে, সাহায্যও করতে পারে, সেটা হয়ে যাচ্ছে MKO, মানে একজন অভিজ্ঞ ব্যক্তি, মোর নলেজেবল আদার্স। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের পুরোপুরি ভাইগটস্কির জন্য একটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। এবার আমরা প্রশ্ন যখন করব, প্রশ্ন উত্তর দেখব, তখন ওটা আমাদের আরো পরিষ্কার হবে। আচ্ছা, এইবার ZPDর আরো কিছু কিছু বিষয় আমাদেরকে জানতে হয়। সে জিনিসটা কি? প্রথমে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট জানতে হয়। অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট কি? যে জিনিসটা আমরা জানি, যতটুকুটা আমরা জানি, যতটুকু সম্পর্কে আমরা পারবো। একটা পরীক্ষা ধরে নিয়ে আমাদের এই টেট পরীক্ষা দিতে গিয়ে আমরা যদি প্রথমে আমি একটা কোয়েশ্চেন দিলাম আপনাদেরকে, আপনারা কিছু না পড়ে কিছু তো নাম্বার পাবেন, সেটা মানে আপনারা সেটা বেসিক সেন্স ওটা দিয়ে কাজ করে উত্তরগুলো করেছেন। যতটুকু আমরা জানি ততটুকু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট।
এবার আরেকটু বেশি জানতে হবে, সেটার মধ্যবর্তী এরিয়া হচ্ছে জেডপিডি। ঠিক আছে, আর যে বিষয়টা আমাদের দ্বারা সম্ভবই না, জানা সম্ভব না, সেটাকে আমরা বলবো বিয়ন্ড জেডপিডি। যেমন টিচার্স ট্রেনিং করিয়ে আপনাকে যদি বলি যে ট্রেন চালান, পারবেন? ট্রেন চালাতে পারবে না। ঠিক আছে, তারপর কোনো অফিস এমপ্লয়ের এমন কোনো কাজ দিয়ে দিলাম, সেগুলো করতে পারবেন? আপনি টিচিং ট্রেনিং নিয়েছেন মানে টিচারই হতে পারবেন ভালো করে, তাই না? তার মানে এই কাজটা এটার জন্য অসম্ভব, সেই জন্য সেটাকে আমরা বলবো বিয়ন্ড জেডপিডি। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে কি, জেডপিডি হলো একা কাজ করার ক্ষমতা, প্রথমে একা কাজ করছি এবং অন্যের সাহায্যে কাজ করার ক্ষমতার মধ্যবর্তী পার্থক্য। একা কাজ করার ক্ষমতা এবং অন্যের সাহায্য নিয়ে যে কাজটা করতে পারবো তার মধ্যবর্তী যে দূরত্ব বা সীমানা বা পার্থক্য বা অঞ্চল, সেটাকে আমরা বলবো জেডপিডি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন তো? এবার অ্যাকচুয়াল জেডপিডি বলছে শিশু একা যা করতে পারে কারো সাহায্য ছাড়া, কোনো টিচার কোনো কোচিংয়ের সাহায্য ছাড়া যদি আপনার একটা টেটের প্রশ্নের, ঠিক আছে, 50% পেতে পারেন, তো ওটা নিজে থেকে পেয়েছেন, তার মানে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। জেডপিডি একা পারে না, কিন্তু গাইডেন্স পেলে করতে পারে, তাই না? সেটা। আর বিয়ন্ড জেডপিডি যা সাহায্য পেলেও কোনো এক বয়সে করা সম্ভবই না। যদি বয়স বলি, তাহলে একটা ছোট বাচ্চাকে যদি আমি বলি, 2 বছরের বাচ্চাকে যে বড় সাইকেলগুলোর উপর উঠিয়ে দিয়ে বলি সাইকেলটা চালাও, সে কি চালাতে পারবে? পারবে না। তার মানে ওই কাজটা ওর কাছে অসম্ভব। যে কাজটা অসম্ভব সেটা হয়ে যাচ্ছে বিয়ন্ড জেডপিডি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের পুরো জেডপিডির গল্পটা, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। যে কাজটা আমরা নিজে থেকে করতে পারি সেটা অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। যে কাজটা আমাদের হেল্প নিলে সহজ হয়ে যায়, করতে পারবো, তার মধ্যবর্তী এরিয়া হচ্ছে বা অঞ্চল হচ্ছে জেডপিডি। আর যে কাজটা আমরা কোনো সাহায্য নিলেও করতে পারবো না সেটা হচ্ছে বিয়ন্ড জেডপিডি। পরিষ্কার? যেরকম এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে বাচ্চা একা সাইকেল ব্যালেন্স করতে পারছে না, কিন্তু বাবা পেছন থেকে কেরিয়ার আলতো করে ধরলেই সে চমৎকার সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে। তার মানে বাবার সাহায্যের যে ক্ষেত্রটা, বাবা কিন্তু জেডপিডি নয়, বাবার সাহায্যের যে ক্ষেত্রটা সেটা হয়ে গেল আমাদের জেডপিডি। ঠিক আছে, বোঝা গেল? বাবা কিন্তু এখানে এমকেও, কারণ পুরোপুরিভাবে সাহায্য করছে, কিন্তু যে সাহায্যটার ক্ষেত্র, সীমানা, সেইটা জেডপিডি। পরিষ্কার? ঠিক আছে, এবার আমাদের আসছে স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, সেই বিষয়টা কি বলছে, নতুন কাজ শেখার সময় অভিজ্ঞ ব্যক্তির দেওয়া এই যে সাময়িকভাবে যে সাহায্য, মানে খুব অল্প সময়ের যে সাহায্যটা দেয়, ঠিক আছে, তাকে আমরা বলবো জেডপিডি, তাকে আমরা স্ক্যাফোল্ডিং বলবো। ঠিক আছে, এখানে যেরকম একটা মানে ময়ের মতো একটা ছবি আছে, আমরা যখন বাড়ি করতে দেখি বিভিন্ন জায়গায়, বাড়ির সামনে একটা মাচা তৈরি করে তারপরে বাড়ি করে, বা একটা চেপে চেপে মাচা তৈরি করে, বা যখন ছাদ ঢালাই দেয় তার নিচে অনেকগুলো বাঁশ দাঁড় করিয়ে দেয়। তার মানে এই যে দাঁড় করিয়ে রাখে বাঁশগুলো, যার দ্বারা ওই পুরো কি ছাদটা দাঁড়িয়ে থাকছে, এবং যখন পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়, মানে বাড়িটা তৈরি হয়ে যায়, তখন কি করে, মাচাগুলো রাখে কি আর সরিয়ে দেয়, আবার ওই বাঁশগুলো সরিয়ে দেয়। তার মানে এই স্ক্যাফোল্ডিং হচ্ছে সেই রকম মানুষের কাছে কাজ করে, যে যতক্ষণ পর্যন্ত একটা বাচ্চা সঠিক উত্তর দিতে পারছে না, ততক্ষণ পর্যন্ত তাকে যতক্ষণ আমি প্রম্পট দেব, বিভিন্ন রকম হিন্টস দেব, প্রশ্ন করে করে উত্তর বলানোর চেষ্টা করব, সেইটা হয়ে যাচ্ছে আমাদের স্ক্যাফোল্ডিং। এবার আমরা ক্লাসরুমে কিছু কিছু স্ক্যাফোল্ডিং ইউজ করব কি করে। প্রথম হচ্ছে প্রশ্ন করা, যেটা আমি ধাঁধার সময় বারবার বলছিলাম, একই প্রশ্ন 3-4 বার করে রিপিট করছে, তখন কি হচ্ছে, আমাদের ব্রেন সেরকমভাবে একটা সিগন্যাল দেয় যে কি হতে পারে, তখন সে উত্তরটা বেরিয়ে আসে, তাই তো? তার মানে সঠিক একটা হচ্ছে প্রশ্ন করা বা
বা প্রম্পটিং, সঠিক উত্তর মনে করানোর জন্য একটা লিডিং প্রশ্ন করা। ঠিক আছে, ক্লাসরুমে যদি কোনো বাচ্চাকে আগের দিন পড়ানোর পরের দিন প্রশ্ন ধরছেন, বাচ্চাটা উত্তর দিতে পারছে না, তখন আপনি মনে করবেন না এর আগের দিন কোন উদাহরণটা দিয়েছিলাম, মনে করতো। যে মনে করানোর জন্য উত্তরটা আমরা যে প্রশ্নগুলো করে থাকি সেটা হয়ে গেছে স্ক্যাফোল্ডিং। তারপরে কিছু কিছু সময় আমরা ছোট ছোট ভাগে কিছু সমস্যাগুলো ভাগ করে দিই বাচ্চাদেরকে। ঠিক আছে, একেবারে হয়তো সে কোনো কাজ করতে পারছে না, যেমন ধরে নিলাম সরল করার সময়। ঠিক আছে, প্রথমে যোগ শেখায়, গুণ শেখায়, যোগ শেখায়, বিয়োগ শেখায়, গুণ শেখায়, ভাগ শেখায়, মানে এই যে সরল যাতে করতে পারে, সেই সমস্যাটা যাতে সমাধান করতে পারে, তার জন্য বিভিন্ন রকমের ছোট ছোটভাবে ভাগ করে দিই আমরা প্রবলেমগুলোকে, তখন হয়ে যায় সেটাও স্ক্যাফোল্ডিং এক ধরনের। ঠিক আছে, শুধু হিন্টস দেওয়াটা কিন্তু স্ক্যাফোল্ডিং না, এই সব কিছু স্ক্যাফোল্ডিং। তারপরে বলেছে মডেলিং, বলছে শিক্ষক প্রথমে নিজে একটা কাজ করে দেখাবেন। যেরকম আমি ক্লাসরুমে যদি অনেকগুলো বাচ্চাকে বলি আজকে মাটির জিনিস তৈরি করতে হবে, এবার প্রত্যেককে আমি কি দিলাম, কিছু মাটি, অল্প অল্প করে মাটি দিয়েছি। এবার বললাম বাড়িতে যে জিনিসটা দেখে থাকো সেটাই মাটি দিয়ে তৈরি করো। তখন ওরা কি করছে, ওরা ভাবছে যে কি বানাবো, ভাববে না? তখন যদি আমি মাটি দিয়ে একটা কলসি বা কিছু বানিয়ে ওদেরকে দেখাই, হ্যাঁ, যে কলসিটা বানিয়েছে এরকমভাবে বাড়িতে তোমরা যা যা বাসনপত্র দেখো বা যে কোনো কিছু দেখো সেগুলো মাটি দিয়ে বানিয়ে দাও, তখন ওরা কি করবে, ছোট ছোট গ্লাস বানাবে, প্লেট বানাচ্ছে। মানে নিজে টিচার যখন যে কাজটা করে দেখায়, তখন সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং, সে মডেলিংটাও হচ্ছে স্ক্যাফোল্ডিং। যেরকম আমি আগের দিন বলছিলাম উদাহরণ বলতে, আরও কিছু কিছু উদাহরণ বলতে, তার আগে আমি কি করেছি, সিমিলার কিছু উদাহরণ বলে রেখেছি, 2 বা 3টে, তারপরে আপনাদেরকে বলছে আরও কতগুলো উদাহরণ নিজেরা বলুন। তার মানে এই যে ঘটনাটা ঘটছে সেটাও কিন্তু এই মডেলিং, মানে টিচার প্রথমে একটা কাজ করে দেখাবে, অঙ্ক বইয়ের প্রথম অঙ্কটা করে দেখায়, তারপর বলে বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করো তো। ঠিক আছে, এটাও এক ধরনের স্ক্যাফোল্ডিং। আর লাস্টেটা তো আমরা নিজেরাই জানি, সেটা হচ্ছে যে কোনো রকম ক্লু দেওয়া। ঠিক আছে, হিন্টস দেওয়া, ইঙ্গিত করা, প্রশ্নের উত্তর বার করার জন্য যখন আমি কোনো ক্লু দিই, যেরকম দাদাগিরিতে ক্লু দেয় না ধাঁধাগুলো সলভ করার জন্য, তো গুগলি সলভ করার জন্য, সেইটাই হচ্ছে অ্যাকচুয়াল স্ক্যাফোল্ডিং। যে স্ক্যাফোল্ডিং কিন্তু খুব কম সময় কাজ করে, অস্থায়ী একটা প্রক্রিয়া, স্থায়ী নয়। ঠিক আছে, অস্থায়ী প্রক্রিয়া, কারণ যখন প্রবলেমটা সলভ করে ফেলে তখন তো আর আমি স্ক্যাফোল্ডিং দেব না। ঠিক আছে, তার মানে একটা অস্থায়ী এবং সাময়িক সাহায্য, সেটা হয়ে গেল স্ক্যাফোল্ডিং, যেটা কার কাছ থেকে আসে, নতুন কাজ শেখার জন্য অভিজ্ঞ ব্যক্তির কাছে থেকে আসে। অভিজ্ঞ ব্যক্তিকে এমকেও। ঠিক আছে, তার মানে এমকেও মানে একজন দক্ষ ব্যক্তি ক্লুটা দিতে পারবে, ঠিক আছে, হিন্টসটা দিতে পারবে, সেই জন্য এমকেও স্ক্যাফোল্ডিং দেবে যে কোনো কাজের জন্য। যদি নিজে থেকে পুরোপুরিভাবে কাজটা করে দেয় তাহলে ও এমকেও, আর যদি হিন্টস দিল, ক্লু দিল বা অল্পটা করে দেখালো, বাকিগুলো তোমরা করো। ঠিক আছে, টিচার যেরকম আর্টের টিচার করে না, অর্ধেকটা রং করে দেয় আর বাকিটা বাড়িতে রং করে নিয়ে এসো, তার মানে অর্ধেকটা করে দিচ্ছে, অর্ধেকটা করছে না, ও দক্ষ ব্যক্তি, কিন্তু ও কি করছে, স্ক্যাফোল্ডিং করাচ্ছে। এই সব আলোচনায় সমস্ত ঘটনা কিন্তু আমাদের স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, কারণ আমরা যখন পড়ি তখন আমরা বইতে বা যেখানে দেখি না কেন শুধুমাত্র বলা থাকে যে একটা ইঙ্গিত দেওয়া থাকে, সেটাই হলো স্ক্যাফোল্ডিং। কিন্তু স্ক্যাফোল্ডিং কিন্তু অনেক প্রকারের হয়। আমি যখন একটা স্টুডেন্টকে ছোট ছোট ভাগে ভাগ করে তারপরে সরল করাচ্ছি, বা কোনো প্রবলেমগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে দিচ্ছি, বা কতগুলো ইঙ্গিত বলে দিচ্ছি, যেরকম আগের দিন কিছু ওই লাইনগুলো বলে দিয়েছিলাম না, 5 লাইন প্রথম 2 দিন। ঠিক আছে, ও যেটার দ্বারা আমরা মনে রাখতে পারবো, সেটাও একটা ক্লু মনে রাখার জন্য। ওই কথাটা যদি আমরা বাইরে সবাইকে বলি, সবাইকে বুঝতে পারবে? বুঝতে পারবে না। তার মানে ওই কাজটা করার জন্য একটা প্রম্পট ব্যবহার করেছি, সেটা হয়ে গেল স্ক্যাফোল্ডিং। তারপর বলেছে, এই কথাটা বললাম আমি, যে স্ক্যাফোল্ডিং হলো বাড়ি তৈরির সময় ব্যবহৃত ওই বাঁশের মাচার মতো। ঠিক আছে, বাড়ি তৈরি হয়ে গেলে যেমন মাচা সরিয়ে নেওয়া হয়, শিশু শিখে গেলে সেরকমই সাহায্যটা সরিয়ে নেওয়া হয় বা নিতে হয়।
এরপর আমরা দেখব সেটা হচ্ছে এমকেও, মানে মোর নলেজেবল আদার্স। যখন কোনো কাজের জন্য একটা ব্যক্তি আমাদেরকে সাহায্য করে সম্পূর্ণভাবে, সে হয়ে গেল মোর নলেজেবল আদার্স। কি কি বলছে? মোর নলেজেবল আদার্সের জন্য প্রথমত বয়স কোনো বিষয় নয়, যে কেউ মোর নলেজেবল আদার্স হতে পারে, তাই না? এমকেও যে কেউ হতে পারে। যেরকম আমি বললাম আমাদের বাড়িতে মা বাবারা আছে, এবার মা বাবাদেরকে স্মার্টফোন তারা চালাতে পারে সঠিকভাবে, খুব কষ্ট করে চালায় বা চালাতে কেউ কেউ পারেও না, তখন আমরা কি করি, মা বাবাকে চালানোটা শিখিয়ে দিই, তাই না? কিন্তু মা বাবা তো আমাদের থেকে বয়সে বড়, তাহলে বড় ব্যক্তি তো হওয়া উচিত, তাই না? এমকেও তাই কি না, বয়সের কোনো ব্যাপারই থাকে না, একটা ছোট বাচ্চার কাছে থেকেও আমরা শিখতে পারি যে কোনো কাজ। তার মানে যেখানে ফোন চালানো শেখানোর জন্য, সেখানে হয়ে গেলাম আমরা এমকেও মা বাবার। তাই বলছে এজ ডাজন্ট ম্যাটার, বলছে এমকেও সবসময় বড় হবেন এমন কোনো কথা নেই, এমকেও যে কোনো বয়সের হতে পারে। আবার কি বলেছে, সমবয়সী বা ছোট বন্ধুও হতে পারে। কোনো ছোট বাচ্চাদের কাছে থেকেও আমরা কিছু শিখি, আবার কি হচ্ছে আমাদের বন্ধুদের কাছে থেকেও আমরা শিখি অনেক কিছু, তখন সেটা হয়ে যায়, তখন তারা আমাদেরকে এমকেও। আর কি বলেছে, পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল, এমকেও যখন কোনো ঘটনা কোনো সমস্যা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এমকেও চেঞ্জ হয়ে যাচ্ছে। যেরকম আমি হয়তো আমার মাকে স্মার্টফোনটা ইউজ করা শেখালাম, আমি আমার মায়ের এমকেও, ঠিক আছে? কিন্তু যখন মা আমাকে কিছু রান্না করা শেখাচ্ছে তখন মা আমার এমকেও, তার মানে এমকেওটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই তো? তাই জন্য বলছে এমকেও কিন্তু কখনো স্থির থাকে না, এমকেও যে কোনো ব্যক্তি হতে পারে, আবার যে এখন শিখছে সে আবার উল্টো দিকে এমকেও হয়ে যেতে পারে। সেটাই বলছে একজন ব্যক্তি সবসময় এমকেও হতে পারে না, যে কোনো পরিস্থিতি অনুযায়ী এমকেও কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তারপর বলছে ব্যক্তি নাও হতে পারে, তাই না? যে কোনো কিছু হতে পারে, কোনো জিনিসপত্র হতে পারে। যেরকম হ্যাঁ, এখন তো খুব চলছে আমাদের চ্যাট জিপিটি, হ্যাঁ, সেই চ্যাট জিপিটি দিয়ে সব উত্তর বার করা যায়, হ্যাঁ, প্রশ্নের উত্তর, যে কোনো প্রবলেম সলভ করা যায়, ঠিক আছে? আগে গুগল মাতার কাছে সব কিছু আমরা চাইতাম, এখন চ্যাট জিপিটি চেঞ্জ করে দিয়েছে, জেমিনি এআই চেঞ্জ করে দিয়েছে আমাদেরকে। তার মানে এই যে শুধুমাত্র কোনো ব্যক্তি এমকেও না, অন্য কিছুও হতে পারে। যেরকম প্রথমে আমি উদাহরণ বললাম না বিরিয়ানি রান্না করার, সেখানে ইউটিউব থেকে সঞ্জীব কাপুরের সেই বিরিয়ানি রান্নার রেসিপি দেখলাম, দেখার পর আমরা শিখলাম যে কিভাবে রান্না করতে হয়। হ্যাঁ, তার মানে সেইখানে আমি ইউটিউব থেকেই তো শিখলাম, তাহলে ইউটিউবটা সেখানে আমার এমকেও। তার মানে এমকেও হতে গেলে মানুষ হতে হবে এমন কোনো ব্যাপার না, কম্পিউটার, মোবাইল অ্যাপ, গুগল, এআই সবাই এমকেও, এগুলো সব এমকেও হতে পারে। নিজের যে বাড়ির বই পড়ি যখন, ঠিক আছে, বই পড়ে শিখছি, গল্পের বই, সেখান থেকে কিছু শিখছি, বইটাও কিন্তু আমার এমকেও। আচ্ছা, কি বলেছে এখানে, একটা এক্সাম্পল দিয়েছে দেখেই নি। বলেছে 50 বছরের দাদু যখন ওনার 10 বছরের নাতির কাছে থেকে ইউটিউব চালানো শিখছে, হ্যাঁ, তখন ওই ছোট নাতিটি হলেন দাদুর জন্য এমকেও, তাই না? ওই যে বলে না মা আমার কাছে স্ক্রিন টাচ ফোন চালানো শিখছে, তার মানে আমি মায়ের এমকেও, সেরকম 10 বছরের নাতিটা কিন্তু 50 বছরের দাদুর ইউটিউব চালানোর জন্য এমকেও, ঠিক আছে? তার মানে এমকেও শুধুমাত্র বয়সে বড়ই হবে, তাই তো? যে কোনো বয়সে হতে পারে। আচ্ছা, এমকেও হবার কোনো বয়স নেই। আচ্ছা, এবার টোটাল জিনিসটা আর একবার বোঝাই। যেরকম প্রথমে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ওই 3 চাকার গাড়ি চালানো শেখাতো, মনে পড়ছে? 3টে করে চাকা থাকতো রিক্সা গাড়ির মতো, বাচ্চাদের 3 চাকার গাড়ি প্রথমে আমরা শিখতাম। তার মানে আমরা সাইকেলের একটা ছোট ভার্সন, যেটা এই যে 3 চাকার গাড়ি, সেটা চালানো আমরা জানতাম আগে থেকে, শিখেছি আগে থেকে। তারপরে আমরা 2 চাকার গাড়ি, দু চাকার সাইকেল চালানো শিখছি, তাই তো?
তার মানে এইটা কি হবে, যেটা আমরা প্রথম থেকে জানতাম, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। ঠিক আছে, যেটা আমরা 3 চাকার সাইকেলগুলো যেগুলো চালানো ছোটবেলায় শিখেছি সেটা আমাদের অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। তারপর আমরা 2 চাকার গাড়ি সাইকেলগুলো চালানো শিখবো, সেটার মধ্যবর্তী এরিয়াটাকে কি বলবো, সে মধ্যবর্তী এরিয়াটাকে আমরা বলবো জেডপিডি। ভেরি গুড। তারপরে 2 চাকার সাইকেলটা চালানোর জন্য আমার কাকে প্রয়োজন, প্রথম দিন চালাতে পারছি না, তখন আমার একজন এমকেওর প্রয়োজন। ঠিক আছে, যে আমাকে সাইকেল চালানোতে পুরো সাহায্য করছে। এইবার সাইকেল চালাতে চালাতে তবুও পড়ে যাচ্ছি, কিছুতে ব্যালেন্স করতে পারছি না, তখন দূর থেকে আমাকে একজন গাইড করছে এমকেও, যে এই দিকে যাস না, ওই দিকে যা, ডান দিকে ঘুরে যায়, এবার সাইকেলটা নিয়ে এবার ব্রেক কর। তাহলে ক্লু দিচ্ছে, এটা কি হয়ে গেল, এই যে ক্লু দেওয়া সেটা হয়ে গেল স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, ক্লিয়ার? এই জেডপিডি, এমকেও আর স্ক্যাফোল্ডিং, কারো কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, আচ্ছা এইবার আমরা দেখব যে তিনি ভাষা নিয়ে কি বলেছেন। আমরা 3টে জিনিস পড়েছিলাম না, সমাজ, সংস্কৃতি আর ভাষা। এইবার আসবো আমরা ভাষাতে। সমাজ সংস্কৃতিতে আগের 2টো কাজ আমাদের হয়ে গিয়েছে, এবার আমরা আসবো ভাষাতে। এবার এই ভাষা এবং চিন্তনের মধ্যে সম্পর্ক নিয়ে ভাইগটসে কি বলেছে, যে ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, ঠিক আছে, সেটা কি, এটি বুদ্ধির বিকাশের সবচেয়ে বড় হাতিয়ার। এই ভাষা আমাদের বুদ্ধির বিকাশ ঘটাতে সবথেকে বেশি হেল্প করবে। কিভাবে? ভাষাকে তিনি 3 ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে সোশ্যাল স্পিচ, এক প্রাইভেট স্পিচ, আর একটা হয়ে গেল সাইলেন্ট ইনার স্পিচ। আচ্ছা এইবার আমরা বলি যে সামাজিক ভাষা বা সোশ্যাল স্পিচটা কি। যখন আমরা নিজেদের সাথে নিজেরা একে অপরের সাথে কথা বলছি, যেরকম আমি আপনাদেরকে বলছি, প্রশ্ন করছি, আপনারা উত্তর দিচ্ছেন, এই যে ঘটনাটা ঘটছে তাকে আমরা বলবো সামাজিক ভাষা। যেটা আমাদের মানে শুরু হয়ে যায় 0 থেকে 2 বছর বা 2+ পর্যন্ত। তাহলে মনে হচ্ছে আমরা এখনো কেন করছি? হ্যাঁ, আমি এর আগের দিনে প্রিয়াজেট থেকেই বলে আসছি, যে স্টেজগুলো শুরু হয় সেটা কিন্তু শেষ হয় না, একদম মৃত্যু, মানে শুধু 60ই মৃত্যু না, আমি সবসময় 60 ভাবি, যে 60 বছর বয়সে আমি মরে যাবো, মরবো না আমি। ঠিক আছে, তো একদম মৃত্যু পর্যন্ত। না এত বেশি বাঁচার ইচ্ছা নেই। আচ্ছা, তো যাই হোক, মৃত্যু পর্যন্ত এই যে ঘটনাগুলো সবটা চলতে থাকে। মানে 0 থেকে 2 বছর বয়সে আমরা শিখেছি মা বা বাবাকে কিছু বলতে, যেরকম আমি জল খাবো। 2 বছর বয়সেও তো অত পরিষ্কারভাবে বলতে পারবে না, ঠিক আছে, হয়তো জল বললো, হ্যাঁ হ্যাঁ মম বলছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কিছু একটা ইঙ্গিত করছে, হ্যাঁ, যেটার জন্য, তো সেগুলো আমরা বলবো সোশ্যাল স্পিচ। মানে যেটা দেখে একটা বাচ্চার মা বুঝে যাচ্ছে ও কী চাইছে। যেরকম অনেক সময় হয় এইগুলো বছরের বাচ্চা কি করে, নিজেদের খেলনাগুলো নিজেরা ঠিক করার চেষ্টা করে। ওই বারবি ডল দিয়েছি তো হাত পা সব খুলে দিচ্ছে, দিয়ে আবার নিজে খুলে দেওয়ার পর ভাবছি মা হ্যাঁ নষ্ট হয়ে গেল পুতুলটা, হ্যাঁ, তখন সে কি করছে, মাকে হয়তো বলছে পুতুল পুতুল বা পুতু পুতু কিছু একটা বলছে, তার মানে ওটার দ্বারা ওর মা পুরো হিস্ট্রিটা বুঝতে পারছে যে ওর মেয়ে পুতুলটা ভেঙে দিয়েছে, ঠিক আছে, মেয়ে বা ছেলে। তো সেইটা হয়ে গেল আমাদের সামাজিক ভাষা, মানে চারপাশের মানুষের সাথে আমরা যেভাবে কথা বলি, ইন্টারাক্ট করছি, সোশ্যাল ইন্টারাক্ট, সেইটা হয়ে যাচ্ছে সোশ্যাল স্পিচ বা সামাজিক ভাষা। তারপরে আমাদের প্রাইভেট স্পিচ, মানে একদম 2 থেকে 3+ থেকে শুরু হয়ে যায়। প্রাইভেট স্পিচ কি? সেটা হচ্ছে কাজ করার সময় যখন নিজেরা জোরে জোরে কথা বলি, দিয়ে নিজেদেরকে নির্দেশ করি। যেরকম ছোট বাচ্চারা কি করে, ওই যে পুতুলটা ভেঙে ফেলেছে, হ্যাঁ, ভেঙে ফেলার পরে নিজেই বলছে এবার হাতটা পুতুলে লাগিয়ে দিই, এবার মাথাটা সেট করে দিই, নিজেরাই বলছে।
তখন সেটাকে বলছে প্রাইভেট স্পিচ। আবার আমরা নিজেরাও অনেক সময় ধরে ইনস্টাগ্রাম চালানোর পরে যখন মনে পড়ে আরে আমি তো পড়তে বসেছিলাম, ঠিক আছে, তখন নিজেকে বলি আরে চাকরিটা তো পেতে হবে, পড়তে বস পড়তে বস। হ্যাঁ, এই যে নিজেকে যখন জোরে 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 বলে যখন নিজেকে কাজগুলো করাচ্ছি, অবশ্যই যে কথাটা শোনা যাচ্ছে, হ্যাঁ, মনে মনে না, জোরে জোরে বলে যখন নিজেদেরকে একটা ডাইরেকশন দিচ্ছি, একটা নির্দেশ করছি যে এই কাজটা কর, সেটাকে আমরা বলবো প্রাইভেট স্পিচ। এইবার সাইলেন্ট ইনার স্পিচ কি? যেটা একদম নীরবভাবে বলবো, যেটা শোনাও যাবে না, মনে মনে আলোচনা করবো। এখানে কোথা থেকে শুরু হয়ে যাচ্ছে? 3+ থেকে 7+ বয়স থেকে শুরু হয়ে যায়, মানে আমরা মনে মনে কথা বলতে পারি। ঠিক যেরকম কারোর উপর রাগ হচ্ছে, কোনো মানুষের উপর রাগ হচ্ছে, কারো আমার উপর রাগ হচ্ছে, কতক্ষণ ধরে ক্লাস নিচ্ছে, হ্যাঁ, তখন মনে 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 ভাবছে, বলছে, এই কথাটা তো জোরে বলতে পারছে না, এটা মনে মনে বলছে, ঠিক আছে, এই যে মনে মনে বলছে, এটাই হয়ে যাচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ, ঠিক আছে। তারপর হচ্ছে যখন আমরা পরীক্ষার সময় উত্তরগুলো সলভ করার কথা ভাবি, তখন আমরা চিন্তা করি, ঠিক আছে, মনে মনে, তখন সেটা হয়ে যাচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। আর কি কি হতে পারে সাইলেন্ট ইনার স্পিচে? আচ্ছা, কোন রাস্তা দিয়ে গেলে শর্টকাট হবে, এরকম তো, কোন রাস্তা দিয়ে গেলে শর্টকাট হবে রাস্তায় বেরোলে, সেটা সাইলেন্ট ইনার স্পিচ, ঠিক আছে। তো সোশ্যাল স্পিচ প্রথমে যেটা আমরা অপর মানুষের সাথে কথা বলি, হ্যাঁ, একে অপরের সাথে কথা বলছি, সেটা হচ্ছে সোশ্যাল স্পিচ। ধরে নিলাম আর একটা গল্প বলি তাহলে, এই যে পিন্টু, এটা কাঁদছে না, এটা সেই পিন্টু। এবার পিন্টু যখন ধরে নিই এখন কি কানা পিন্টু, আচ্ছা তাহলে কানা পিন্টু, তো এই কানা পিন্টু যখন এবার হচ্ছে ও চাকরি করে, ঠিক আছে, বসের কাছে গিয়েছে, প্রথমে গিয়ে বলছে যে কাজ করছে, ঠিক আছে, কাজ নিয়ে, নিজের কাজ নিয়ে বলছে যে আমরা এই প্রজেক্টগুলো সাবমিট করেছি, এই কাজগুলো করেছি, তখন দিয়ে বসের সাথে যে আলোচনাগুলো করছে জোরে জোরে, যে এই ফাইলটা জমা দাও, এই কাজগুলো করো, ঠিক আছে, এই পিপিটিটা বানাও, এটা হয়ে যাচ্ছে পিন্টু সোশ্যাল স্পিচ। যখন পিন্টু প্রাইভেট স্পিচে আসছে, নিজে নিজে বলছে, কোনো কারণে ওর সেই প্র্যাকটিসটা, মানে যে পিপিটিটা ভুল হয়ে গেছে বা প্রেজেন্টেশনটা ভুল হয়ে গেছে, তখন ওকে ওর বস ভীষণ বকাবকি করেছে যে পিন্টু কেন ভুল হয়েছে এত। তখন পিন্টু গিয়েছে বাথরুমে, গিয়ে বলছে যে নিজে নিজে জোরে জোরে বলছে, রাগ করিস না, চাকরি ছাড়িস না, তো ফোনের ইএমআই চলছে, বাড়ির ফ্ল্যাটের ইএমআই চলছে, হ্যাঁ, এই যে মনে মনে যখন বলছে যে রাগ হলেও চাকরিটা ছাড়িস না, এইটা হয়ে যাচ্ছে তার প্রাইভেট স্পিচ। আর সাইলেন্ট ইনার স্পিচ যখন গিয়ে আবার দেখছে বসকে তখনও বকছে, তখন মনে মনে যে বকাবকিগুলো করছে, সেটা হয়ে গেল সাইলেন্ট ইনার স্পিচ, ঠিক আছে। তার মানে এখানে বলছে ভাষা বাইরে থেকে ভেতরের দিকে যায়, মানে একদম বাইরের কথাগুলো যেগুলো আমরা দেখছি, সেটা আমরা ইনার, মানে ভেতরে নিই, মনে নিই, তারপর সেটা আমরা কি করি, ভাষার মাধ্যম দিয়ে বাইরে প্রকাশ করছি। সেজন্য বলছে ভাষা কিন্তু বাইরে থেকে ভেতরের দিকে আসে, প্রথমে সমাজের সাথে কথা বলে, তারপরে নিজের সাথে কথা বলে, শেষে মনে মনে কথা বলে, ঠিক আছে। সরি, বাড়িয়ে দিও। এবার 30-এ দিয়ে দিয়েছি, আর লাগবে না, ঠান্ডা। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল যে কোন বয়সে কোন স্পিচটা হয়, ঠিক আছে, কিভাবে আলোচনা করে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে জানবো যে ক্লাসরুমে ভাইগটস্কি কিন্তু যে তত্ত্বটা দিয়েছে সোশিও কালচারাল থিওরি, হ্যাঁ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ক্লাসরুমে খুবই ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি।
কারণ ক্লাসরুমে কি থাকে, বিভিন্ন সমাজ সংস্কৃতি, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, সেরকমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এবার ক্লাসরুমের কিছু মূল নীতিগুলো আমরা কিভাবে করব। প্রথম হচ্ছে সহযোগিতামূলক শিখন। যখনই আমরা সমাজ সংস্কৃতিতে পড়ছে তখন একে অপরের কি সহযোগিতার মাধ্যমে শিখন করেছে। যেরকম একা একা কোনো কিছু বাচ্চারা পারছে না, তার জন্য ছোট দলে দলে ভাগ করে তাদেরকে আলোচনা করতে দিচ্ছে, যেমন পিয়ার টিউটরিং। ঠিক আছে, মানে অনেকগুলো বাচ্চাকে আমি গ্রুপ করে দিলাম। ধরুন আজকে আমি ভাইগটস্কি বোঝালাম, বোঝানোর পর পরের দিন আমি বললাম সকলের কাছে থেকে ভাইগটস্কির তত্ত্বটা অল্প অল্প করে শুনবো, কিন্তু তার জন্য আমি বিভিন্ন গ্রুপ বানিয়ে দিলাম। তখন গ্রুপ বানানোর পর কি করবেন, আপনারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করবেন, করার ফলে আরও অন্য অন্য উদাহরণ আসবে, এক একজনের থেকে অপরের জনের আলাদা। ঠিক আছে, তার মানে এই যে সবাই মিলে যখন একসাথে কথা বলছে, মানে সবাই মিলে একসাথে যখন হয়ে আলোচনা করবে, সে আলোচনাটা অন্যরকম হবে, বৌদ্ধিক ক্ষমতাটা আরও বেশি বাড়বে। সেই জন্য বলছে ক্লাসরুমে কোলাবোরেটিভ লার্নিং করা উচিত, সবসময় পিয়ার টিউটরিংয়ের মাধ্যমে। পিয়ার মানে বন্ধুরা, ঠিক আছে, বন্ধুরা বন্ধুদের থেকে যাতে শেখে সেই ব্যবস্থা করতে হবে। তারপরে বলেছে সক্রিয়তা ও আলোচনা। ক্লাসরুম কখনো একমুখী হয়? যদি একদম পুরনো প্রাচীনকালে ক্লাসরুম হতো একমুখী, যে গুরুমশাই শুধু বলতো আর বাকিরা শুনতো, কিন্তু এখন হচ্ছে একমুখী নয়, দুই দিক থেকে কথা বলা যায়, টিচারও বলবে স্টুডেন্টরাও বলতে পারে। সেই জন্য ক্লাস হতে হবে অ্যাক্টিভ, সক্রিয়। এমন নয় যে ক্লাস সবাই বসে আছে চুপচাপ, সবাইকে কথা বলাতে হবে, সবাই মিলে আলোচনা করবে, সেটা হয়ে যাবে ক্লাসরুম। সেই জন্য বলছে ক্লাসরুম কখনো নীরব হবে না, ভুল করলেও কিন্তু বকা যাবে না, কারণ ভুলের মাধ্যম দিয়ে বাচ্চারা আরেকবার শেখে। কারণ ভুল হলো শেখার প্রথম ধাপ। ঠিক আছে, ভুল হলো শেখার প্রথম ধাপ। তারপরে ভুল করার পর তাকে যদি শিখিয়ে দিই, সেই ভুলটা সে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তারপরে কি বলেছে, স্ক্যাফোল্ডিং এর নীতি অবশ্যই প্রয়োগ করতে হবে ক্লাসরুমে। আমাদেরকে যখন আমরা টিচার হব, ক্লাসরুমে অবশ্যই স্ক্যাফোল্ডিং এর নীতি প্রয়োগ করতে হবে। ভাইগটস্কি বলেছেন, বলছে উত্তর মুখস্থ করিয়ে দেবেন না। ঠিক আছে, উত্তর কি আছে ওগুলো মুখস্থ করাবো না, সেটা কি করব, আটকে গেলে শুধু প্রয়োজনীয় ইঙ্গিত বা ক্লু দেব, যাতে তার মনে পড়ে। অনেক সময় একদম ক্লিয়ার কাট প্রশ্ন হয়, যেরকম ভারতের রাজধানী কি, এর বাচ্চাটা ভুলে গেছে, আপনার দিকে হা করে তাকিয়ে আছে, যে প্রশ্নের উত্তরটা কি। তখন আপনি বলবেন কোথায় কোথায় ঘুরতে গিয়েছিস, বা এই দিকে গিয়েছিস কি না, তার পাশে কি আছে স্টেটটা, এই জায়গাটা কোথায় আছে। এইরকমভাবে যখন ইঙ্গিত দেবেন তখন ওর মনে পড়বে দিল্লি। ঠিক আছে, কারণ ওরা সবসময় ভুলে যায়। তখন তাদের বকাবকি না করে বা উত্তরটা সঙ্গে সঙ্গে মুখস্থ না করিয়ে দিয়ে, যে বল ভারতের রাজধানী দিল্লি, দিল্লি বারবার মুখস্থ না করিয়ে দিয়ে তাকে যখন আমরা মনে রাখার কিছু ইঙ্গিত বার করে দেবো, তখন সেটা হয়ে গেল স্ক্যাফোল্ডিং, যেটা আমাদের ওই 5 লাইনগুলো ছিল। আচ্ছা, এবার বলেছে বাস্তব জীবনের সাথে সংযোগ। আমাদের যা কিছু শিখন হবে সমস্তটা বাস্তব, মানে একদম রিয়েল লাইফের সাথে আমরা যাতে মনে রাখতে পারি, রিয়েল লাইফের উদাহরণ দিয়ে আমাদেরকে কাজ করাতে হবে। কি বলেছে, বইয়ের পড়াকে শিক্ষার্থীর পরিচিত পরিবেশে, সংস্কৃতিতে, চেনা জগতের সাথে মেলাতে হবে। এবার যদি একটা বাচ্চাকে আমি ওয়েদার নিয়ে পড়াই, জিওগ্রাফিতে, যে কোথায় কোন ওয়েদার হচ্ছে, কীরকম জলবায়ু থাকছে, আবহাওয়া কি, জলবায়ু কি, এগুলো যখন বলছি, তখন ওর সামনে উদাহরণ দিতে হবে, যে কোন সময় বৃষ্টি হয়েছে, এই সময় রোদ ছিল, এইভাবে করে তারপরে তার ক্লাসটা মাথায় ঢোকাতে হবে। সেটা হচ্ছে বাস্তব জীবনের সাথে সবসময় উদাহরণ দিয়ে দিয়ে বোঝাতে হবে। এটা হচ্ছে ক্লাসরুমের একটা টেকনিক, যেটা আমাদের ভাইগটস্কি বলে গিয়েছে। একটা এক্সাম্পলও দিয়েছে। ভাইগটস্কি কি বলেছে, অঙ্কের সূত্র শেখাতে গিয়ে বাজারের হিসেব, খেলনার উদাহরণ দেওয়া। দিই না, যেরকম ছোটবেলায় যোগ বিয়োগ করানোর সময় প্রথমেই বলি, তোর কাছে 2টো চকলেট আছে, একটা চকলেট তুই খেয়ে নি, তোর কাছে কটা চকলেট আছে, এই উদাহরণগুলো দিই। ঠিক আছে, এই যে ব্যবহার করি এই উদাহরণগুলো, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্লাসরুম প্রিন্সিপালের মধ্যেই পড়ে, যেটা অজান্তে আমরা হয়তো এতদিন জানতাম না। ওটা ভাইগটস্কি ভাইগটস্কির চিন্তা। তার
আমরা যেগুলো বলি, যে সবসময় বাচ্চাদেরকে বলি না যে তোর কাছে 10টা আপেল আছে, 2টো আপেল পচে গেছে, তাহলে বাকি কটা আপেল থাকলো? এরকম বলে যে বইয়ের অঙ্ক বইয়ের যে উদাহরণগুলো থাকে, প্রশ্নগুলো থাকে, সে সব কিছু কিন্তু ভাইগটস্কি মানে তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস বলেছে, ধরে নিলাম এরা 3টে বাচ্চা। আমি জানি, পঁচিশে থাক, আবার পরে 30 করে দেবো। আচ্ছা, এরা 3টে বাচ্চা, ঠিক আছে? ঠিক আছে, এরা 3টে বাচ্চা, এরা একটা ক্লাসরুমে পড়াশোনা করে, ঠিক আছে? এরা কিন্তু একটা ক্লাসরুমে সবসময় পড়াশোনা করে। হ্যাঁ, ভাল লাগছে দেখতে। তো হচ্ছে এরা হচ্ছে 3টে বাচ্চা, একটাই ক্লাসরুমে পড়াশোনা করে। এবার পড়াশোনা করার সময় এর কাছ থেকে শিখছে কিছু জিনিস। ধরে নিলাম বাংলা, ও ভালো 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 বাংলা পারে, ওর কাছ থেকে এই বাংলা শিখছে একটু। আবার ইংলিশ ভালো পারে, এর কাছ থেকে একটু ইংলিশ শিখছে। আবার একটু এর কাছ থেকে অঙ্ক ভালো পারে, তাই একটু অঙ্ক শিখছে। ওর কাছ থেকে অঙ্ক শিখছে। ঠিক এই রকম বিষয়টা, যে একটা ক্লাসে যখন 30টা বাচ্চা থাকে, তখন 30 জনই 30 জনের কাছে থেকে শেখে, ঠিক আছে? এই যে সবাই সবার কাছে থেকে শিখছে, শুধুমাত্র টিচারের কাছে থেকে নয়, এইটাকে আমরা এক ধরনের টিচিং বলবো, যেটা ভাইগটস্কি বলেছে, সেটা হচ্ছে রিসিপ্রোকাল টিচিং। ঠিক আছে, রিসিপ্রোকাল টিচিং মানে ভাইগটস্কির মতে শুধুমাত্র টিচার একাই শুধুমাত্র সমস্ত সমস্যা সমাধান করবে না। বাচ্চারা নিজেরাও নিজেদের সাথে আলোচনা করে যখন কোনো নতুন তত্ত্ব শেখে, আর যদি একটা ক্লাসে 30টা বাচ্চা থাকে, 30 জনই 30 জনের কাছে থেকে শেখে, এটা ভাইগটস্কির মতে, ঠিক আছে? তো সেইটাকে আমরা বলবো রিসিপ্রোকাল টিচিং। এটা হয়তো নোটে নেই, একবার নোট ডাউন করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা আরেকটু জিনিস দেখব, সেটা হচ্ছে আধুনিক শিক্ষায় কিভাবে এটার প্রভাব পড়ে। ঠিক আছে, প্রথমে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? প্রথমে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যে শিক্ষা ব্যবস্থায় আমাদের জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং তার সাথে সাথে কি, যে বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিশুরা আছে, ঠিক আছে, যারা বিশেষ ধর্মী শিশু, ঠিক আছে, তারা সবাই যখন একটা বিদ্যালয়ে পড়ছে, সেটা হয়ে গেল অন্তর্ভুক্তিমূলক শিখন। যেরকম আগের ধরনের নিয়মে কি ছিল, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা স্কুল থাকতো, যেমন ব্লাইন্ড স্কুল বা কিছু, ঠিক আছে? যখন তারা আলাদাভাবে কিছু পড়াশোনা করত, আলাদা বিদ্যালয়ে দিব্যাঙ্গদের যখন পড়াশোনা করানো হতো, তখন তাকে আমরা বলতাম, আগের স্কুলে তখন হচ্ছে এই ইনক্লুসিভ এডুকেশন চালু হয়নি, ঠিক আছে? দিব্যাঙ্গ মানে হচ্ছে যে সমস্ত বাচ্চাদের হয়তো হাত বা পায়ে কোনো সমস্যা আছে, হয়তো হুইল চেয়ারে যায়, তো তারা হচ্ছে দিব্যাঙ্গ। আগে আমরা ওদের বিকলাঙ্গ বলতাম, এখন সেই টার্মটা উঠে গিয়ে দিব্যাঙ্গ হয়ে গেছে, সেই জন্য দিব্যাঙ্গ দেওয়া রয়েছে। এবার ভাইগটস্কির নিয়ম কি বলেছে? বলছে সমাজ আলাদা করে দেয় বলেই তারা কিন্তু পিছিয়ে পড়ে, তাই না? এই সমস্ত বাচ্চাদেরকে আমরা আলাদা করে দিচ্ছি, যে তোমাদের জন্য আলাদা স্কুল, আলাদা পড়াশুনো,
সেই জন্য তারা আলাদা হয়ে যাচ্ছে। তাদের সাধারণ শিশুদের সাথে একই ক্লাসরুমে যখন মেশার সুযোগ করে দেব, তখন সেটা হয়ে যাবে আমাদের অন্তর্ভুক্তিমূলক শিখন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এটা আমাদের আলাদা চ্যাপ্টারে রয়েছে আমাদের সিলেবাসে, তখন সেটা আরও ভালো করে বুঝবো। কিন্তু ভাইগটস্কি যে চিন্তায় বিশ্বাসী ছিলেন সেটা হচ্ছে এটা, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যে বিদ্যালয়গুলোতে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমস্ত নির্বিশেষে একসাথে পড়াশোনা করতে পারে, সেটা হয়ে যাচ্ছে ভাইগটস্কির নিয়ম। আর অপরদিকে বলেছে ডাইনামিক অ্যাসেসমেন্ট কিভাবে করছে। আগের যে নিয়মটা ছিল সেটা ছিল প্রথাগত আইকিউ টেস্ট, যেখানে দেখা হতো যে শিশু একা কি করতে পারে। আমরা যখন বুদ্ধির চ্যাপ্টার পড়বো তখন আইকিউ টেস্ট নিয়ে আলোচনা করব। তো আইকিউ টেস্টের মাধ্যমে কি করা হতো, একটা বাচ্চার বুদ্ধির ডেভেলপমেন্ট কতটা হয়েছে, সে কি কি পারে, তার মাধ্যম দিয়ে একটা সংখ্যার মাধ্যম দিয়ে তাকে জাজ করা হয়, তাই না, যে সে এতটুকুটাই জানে, তার বেশি বা তার বাইরে কিছু জানতে পারবে না। তার মানে এটা আগের নিয়ম। কিন্তু এখন ভাইগটস্কি নিয়মে কি, সেটা হয়ে গেছে ডাইনামিক, গতিশীল। সবসময় শিশু গাইডেন্স বা স্ক্যাফোল্ডিং পেলে কত দূর এগোতে পারে, সেইটাই যাচাই করাই হচ্ছে আমাদের ভাইগটস্কির কথা, যে পরীক্ষার মাধ্যমে সেটা মাপা উচিত, যে একটা বাচ্চাকে আপনি স্ক্যাফোল্ডিং দেওয়ার মাধ্যম দিয়ে কতটা উন্নত করতে পেরেছেন, সে কতটুকুটা জানে, সেটার উপর হয়তো আইকিউ টেস্ট করা হয়। কিন্তু সে যে দুর্বল বাচ্চাটাকে আপনি স্ক্যাফোল্ডিং দিচ্ছেন, তার মাধ্যমে সে কত দূর পৌঁছাতে পারে, সেইটা দেখাই হচ্ছে আমাদের ডাইনামিক অ্যাসেসমেন্ট, যে কথাটা আমাদের ভাইগটস্কি কিন্তু বলেছে। বলেছে মুখস্থ বিদ্যার চেয়ে ভাষা, সামাজিক দক্ষতার বিকাশ বেশি জরুরি। আমরা মুখস্থ করাবো না, আমরা কি করব, সামাজিক দক্ষতা তৈরি করব, যেটা আমাদের বিকাশ তৈরিতে আরও সাহায্য করবে। সামাজিক দক্ষতা মানে যে পরিবেশে বাচ্চাকে রাখবো সেখানে কি করব, তাকে মুখস্থ না করিয়ে বা একই জিনিস না দেখিয়ে তাকে কি করব, আলাদা রকমভাবে বোঝানোর চেষ্টা করব, তার ফলে তাদের আরও ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা দেখব ভাইগটস্কি আর পিয়াজেট, এদের দুজনের যে তত্ত্ব আমরা দুটোই জানলাম, জেনেছি, পিয়াজেট জেনেছি, এবার ভাইগটস্কি জানলাম। এবার দুজনের তত্ত্বের মধ্যে আমরা ডিফারেন্স করব। কি কি বলেছে, বলছে সমাজ এবং সংস্কৃতির ভূমিকা খুব সামান্য পিয়াজেটের তত্ত্বে। মানে সমাজ এবং সংস্কৃতিকে কিন্তু পিয়াজেট সেরকমভাবে গুরুত্ব দেননি। কে দিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইগটস্কি, যেটা তত্ত্বটাই সোশিও কালচারাল। শেখার পদ্ধতি কি বলেছে, যে এরা নিজে নিজেই শিখে, এরা হচ্ছে খুদে বিজ্ঞানী, এরা একা একাই শিখবে। কিন্তু লেভ ভাইগটস্কি বলেছে এরা হচ্ছে সমাজ এবং অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্য নিয়ে তবেই শিখতে পারবে যে কোনো কিছু। তাদের বিকাশ এবং শিখন কিভাবে হবে, বলছে আগে বিকাশ ঘটবে তারপরে শিখন হবে। আগে বিকাশ ঘটবে তারপরে শিখন হবে, মানে ও বললো না যে 5 বছরের বাচ্চাকে আমি সংবিধান বোঝাতে পারবো না, তাই তো, বড় হবে তারপরে শিখবে। তার মানে যতক্ষণ পর্যন্ত ওর বিকাশ হবে না ততক্ষণ ওর কিন্তু শিখনও হবে না। কিন্তু এদিকে লেভ ভাইগটস্কি কি বলছে, আগে সামাজিক শিখন তো হয়েই যায়, শিখন হবে তারপরে না সে বিকাশ ঘটবে তার। ঠিক আছে, প্রথমে বাচ্চা শিখছে তারপরে তো ডেভেলপ করছে, এইটা ভাইগটস্কি বলছে। যেরকম যদি আমরা বলি পিয়াজেট আর ভাইগটস্কি এই কি দিয়েছে, পিয়াজেট সবসময় একদম কোঅগনিটিভ, তাই তো, একদম একদম কোঅগনিটিভ মানে প্রজ্ঞামূলক শিখনের কথা বলেছেন। আর অপরদিকে ভাইগটস্কি কি বলছে, সোশ্যালের কথা। এই বলেছে একদম কোঅগনিটিভের কথা, ইনি বলেছেন একদম সোশ্যালের কথা। তারপরে পিয়াজেট বলতে চাইছে যে এখানে স্বয়ং শিখন হয়, নিজে নিজে শিখে, আর এখানে
অপরের কাছে থেকে শিখন হয়। অপরের কাছে থেকে শেখা। আর এইদিকে পিয়াজেট বলছেন যে প্রথমে চিন্তন আসে, তারপরে ভাষা শেখেন। ঠিক আছে, মানে একটা বাচ্চা প্রথমে চিন্তা, মানে তার সে বিষয়টা আসবে তার মাথায়, সে বুদ্ধিটা আসবে, তারপর কিন্তু তার ভাষার বিকাশ হবে। কিন্তু লেভ ভাইগটস্কি বলছে প্রথমে ভাষা, তারপরে কিন্তু চিন্তন আসে। মানে প্রথমে ভাষা, মানে সেই ভাষাটা বলতে পারবে, তারপর না সে বিষয়টা নিয়ে চিন্তা করতে পারবে। ঠিক আছে, চিন্তন ক্ষমতা আসবে। মানে এ বলছে প্রথমে থট আসবে আগে, তারপরে ল্যাঙ্গুয়েজ আসবে পরে। এ বলছে প্রথমে ল্যাঙ্গুয়েজ আসবে, তারপরে থট আসবে। এই জিনিসটা মনে রাখবেন ভালো করে, যে প্রথমে ভাষা তারপরে চিন্তনের কথা কিন্তু ভাইগটস্কি বলেছেন। ঠিক আছে, মনে থাকবে তো? প্রথমে চিন্তন আর ভাষার কথা পিয়াজেট বলেছেন, তারপরে প্রথমে ভাষা শিখবে, তারপরে চিন্তনের কথা ভাইগটস্কি বলেছেন। বলুন, কোনো সমস্যা? মানে এইটা যেটা আছে, এটা সমালোচনা করেই তো ভাইগটস্কি বলেছে না, যে প্রথমে চিন্তা করছে তারপর ভাষা বলছে। মানে আমি প্রথমে ভাবছি অনেকক্ষণ ধরে, তারপর দু একটা কথা বলছে, সেটা নাকি আমার ভাষার ডেভেলপমেন্ট হয়েছে, মানে আমার কাছে ল্যাঙ্গুয়েজ কি সে বিষয়টা আছে, তারপর মনের ভাবটার দ্বারা আমি চিন্তন, মানে আমার যে চিন্তন ক্ষমতা সেটা প্রকাশ করছি, তাই তো? তার মানে এটা যথার্থ বেশি ভাইগটস্কি, এটা লিখতে পারেন। এটা হচ্ছে ভাইগটস্কির কথা। বাকিগুলো সবই আছে, শুধু এই চিন্তন আগে পিয়াজেটের, ভাষা পিয়াজেটের পরে, আর ভাইগটস্কির ভাষা আগে, চিন্তন পরে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দারুণ, আচ্ছা আগে লিখে নিন। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা করব তত্ত্বের সমালোচনা। আমরা যেরকম পিয়াজেটের সমালোচনা করেছি, কোহলবার্গের সমালোচনা করেছি, সেরকম ভাবে এবার ভাইগটস্কিরও সমালোচনা করব। আমাদের আগেরটাতে থিওরি পড়তে গিয়ে সব মনে হচ্ছে না সবই তো ঠিক কথা বলেছে, সমালোচনা তাহলে কি করে আসছে, দেখা যাক সমালোচনা কি আছে। বলছে জৈবিক উপাদানকে উপেক্ষাই করেছেন তিনি, সমাজ ভাষার ওপর এত জোর দিয়েছেন যে নিজস্ব জন্মগত এবং জৈবিক বংশগত ক্ষমতাকেই ভুলে গেছেন। তাই না? প্রত্যেকটা মানুষ আমরা যেহেতু ব্যক্তিভেদে পৃথক, তাই তো, আমাদের বংশগতি থেকে আমরা যেটা পেয়েছি, মানে আমরা আমাদের মা বাবা বা পূর্বপুরুষ থেকে যে জিনিসগুলো আমরা পেয়েছি, সেটাকে নিয়ে তো আলোচনাই করেননি। করেছেন কি? তিনি বলছেন সবসময় যে জৈবিক উপাদানকে না বলে কি দিয়েছেন, সবসময় সমাজ, মানে সমাজ এবং ভাষা, ঠিক আছে, এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। ওনার উচিত ছিল যে আমাদের কিসের ওপর আলোচনা করা, বংশগতি, এটা নিয়েও একবার কথা বলা উচিত ছিল। ঠিক আছে, তারপরে বলছে নিজস্ব সক্রিয়তাকে কম গুরুত্ব দিয়েছেন। যেরকম শিশু সবসময়ের জন্য সমাজ বা বড়দের উপর নির্ভরশীল হিসেবে দেখানো হয়েছে, পিয়াজেটের মতে শিশুর নিজস্ব বা একা একা আবিষ্কার করার ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়নি সব জায়গাতে। এই যে পিয়াজেট কি বলে গেছে, এমকেও বানাও, যে কোনো কাজে এমকেও রাখো, হ্যাঁ স্ক্যাফোল্ডিং দিক তবেই সে পারবে। ভাইগটস্কি বলেছে, সরি হয়তো পিয়াজেট বেরিয়ে গেছে মুখ থেকে, তো ভাইগটস্কি বলেছেন যে কি, যে সবসময় একজন এমকেও বানাও এবং স্ক্যাফোল্ডিং নিয়ে তারপরে কাজ করো। কিন্তু সেটা কি ঠিক? তাহলে একটা বাচ্চাকে যখন আমি সব সময় হেল্প করে যাচ্ছি,
যে কোনো প্রবলেমে আসছে তখন আমি বাচ্চাটাকে হেল্প করে যাচ্ছি, তাহলে এক সময় বড় হয়ে গিয়েও সে কি নিজে নিজে নিজের প্রবলেম সলভ করতে পারবে? তার মানে তার কাছে অভ্যেস হয়ে যাচ্ছে। তার মানে ভাইগটস্কির কিন্তু দেওয়া উচিত ছিল একটা বয়স পর্যন্ত, যে আমরা এমকেও হব, স্ক্যাফোল্ডিং দেব বেশি পরিমাণে, তারপর ধীরে 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 সেটা কমাতে থাকবো। তো এই বিষয়টা নিয়ে এটা হচ্ছে তার একটা সমালোচনা। তারপরে বলেছে সব সংস্কৃতির জন্য এক নয়। সব দেশের বা সমাজের সংস্কৃতি একই রকমভাবে কাজ করে না, এই তত্ত্বে এড়িয়ে যাওয়া হয়েছে। যেহেতু সব দেশের কালচার আলাদা, তিনি তার রুশো মনোবিজ্ঞানী ছিলেন, তার দেশের মতো করে তিনি কিন্তু গোটা তত্ত্বটা দিয়েছেন। তার উচিত ছিল প্রত্যেকটা জায়গার সংস্কৃতি যেরকমভাবে কাজ করে ঠিক সেইভাবে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তিনি দেননি। তার মানে তিনি সমালোচনার সম্মুখীন হয়েছেন। ঠিক আছে, এখানে বলেছে কি বলেছে, কোনো তত্ত্বই 100% নিখুঁত নয়, তবে ভাইগটস্কির তত্ত্বটা কিন্তু আমরা আধুনিক ক্লাসরুমের রূপরেখা কিন্তু বদলে দিয়েছে। কারণ আমরা দেখেছি যে একদম বর্তমান শিক্ষা ব্যবস্থা যেটা চাইছে যে স্টুডেন্ট সেন্ট্রেড পুরোপুরি, ঠিক আছে, শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষার্থী যেরকমভাবে চাইছে সেভাবে বাচ্চাদেরকে পড়াতে হবে। তার মানে 100% ঠিক না হলেও ক্লাসরুমের যে কথাগুলো বলেছেন, এই যে এখানে এই যে সহযোগিতামূলক শিখন দিতে হবে, সক্রিয়তা এবং আলোচনা করতে হবে, ঠিক আছে, তারপরে স্ক্যাফোল্ডিং দিতে হবে, বাস্তব জীবনের সাথে শিক্ষার ব্যবস্থা করতে হবে, রেসিপ্রোকাল টিচিং করতে হবে, তার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা আরো বেশি উন্নত হবে, সেইটার কথা তিনি বলেছেন। শুধু এই কথাটা তার মানে খুব বেশি গুরুত্বপূর্ণ যে আধুনিক মানে ক্লাসরুম যেভাবে চাইছে হওয়া উচিত সেটা নিয়ে কিন্তু আমাদের ভাইগটস্কি বলেছেন। ঠিক আছে, এবার আমরা একবার রিভিশন করব। কি বলেছে, প্রথমে আমরা পড়েছিলাম এসসিএল ফর্মুলা, মানে একদম সোশ্যাল, কালচার এবং ল্যাঙ্গুয়েজ, এই তিনটেই। ঠিক আছে, আমরা যেহেতু ভাইগটস্কি তত্ত্ব পড়ছি, তিনি এই তিনটে নিয়ে আলোচনা করেছেন। তারপরে ভাইগটস্কির তত্ত্বে কি আছে, এই যে তিনটে পিলার, একটা জেডপিডি, যেটা জেডপিডি হলো কি আমরা যে কাজটা পারি এবং হেল্প পেলে যে কাজটা পারতে পারবো তার মাঝের যে অবস্থা বা অঞ্চল বা জায়গা বা সীমানা, সেটাই হচ্ছে জেডপিডি। স্ক্যাফোল্ডিং কোনো ক্লু বা প্রশ্ন যেটার মাধ্যম দিয়ে কাজটা করাবো সেটা হচ্ছে আমাদের স্ক্যাফোল্ডিং। এমকেও কি, যে আমাকে কাজটা করতে সাহায্য করছে, যন্ত্রও হতে পারে, কোনো মানুষও হতে পারে, ঠিক আছে, যে আমাকে সাহায্য করছে সে হয়ে গেল এমকেও, মোর নলেজেবল আদার্স। ঠিক আছে, তাহলে আমাদের জেডপিডি, স্ক্যাফোল্ডিং আর এমকেও নিয়ে কোনো সমস্যা নেই তো কারো? ঠিক আছে, তারপরে আমরা এবার আসবো বিভিন্ন প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, বলেছে লেভ ভাইগটস্কির মতে শিশুর জ্ঞানীয় বিকাশের প্রধান চালিকা শক্তি কোনটি? ঠিক আছে, উদ্দীপক প্রতিক্রিয়া নিয়ে এখনো কিছু আসেনি, এগুলো কিছু বলিনি, সঠিক উত্তর হবে সামাজিক মিথস্ক্রিয়া। তারপরে 2 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন ধারণাটি ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্বের সাথে যুক্ত নয়? ঠিক আছে, যুক্ত নয়, এইটাকে আমরা 9টাকে বাড়ি করে দিই মাথা থেকে, এটা কিন্তু WB টেটে 2022-এর প্রশ্ন। ঠিক আছে, এই রকম ধরনের প্রশ্ন আসে, 9 বলে, 9টা কিন্তু আমরা দেখতেই পাই না। তার মানে স্ক্যাফোল্ডিং নিয়ে আলোচনা করেছি, জেডপিডি নিয়ে করেছি, এমকেও নিয়ে করেছি, শুধু অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। তার মানে এইটা হচ্ছে গ উত্তর। তারপরে 3 নাম্বার, ভাইগটস্কির তত্ত্বে স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝায়? প্রথমে আমরা স্ক্যাফোল্ডিং মানে কোনো কিছু হিন্টস বা ক্লু দেওয়া। এবার আমরা দেখি কি বলেছে। ক নম্বরে বলেছে শিশুদের ভুলগুলোর কারণ খুঁজে বের করা, না, বড়দের দ্বারা সাময়িকভাবে দেওয়া একটি সহায়ক কাঠামো, তাই তো? এটা তাহলে সঠিক উত্তর। বাকিগুলো দেখছি,
বলছে আগে শেখা কোনো তথ্যের পুনরাবৃত্তি করা। না, পুনরাবৃত্তি করার কথা কোথায় পেয়েছিলাম? কার তত্ত্বে? পিয়াজেটের তত্ত্বে পেয়েছিলাম। যে পুরনো তত্ত্বের সাথে নতুন তত্ত্ব ফিট করে নেওয়া। আচ্ছা, তাহলে এটা নয়। পিয়াজেটের কথা বলেছে শিশুদের একা একা কাজ করতে বাধ্য করা। এটা তো বলেইনি, এই সবসময় হেল্প করতে বলেছে, তার মানে স্ক্যাফোল্ডিং হচ্ছে উত্তর এটা, খ। তারপরে 4 নম্বরের প্রশ্ন, ভাইগটস্কির মতে শিশুরা যখন নিজেদের কাজকে নির্দেশ বা গাইড করার জন্য নিজেদের সাথে জোরে জোরে হচ্ছে কথা বলে, তখন তাকে কি বলা হয়? ঠিক আছে, নিজেদের সাথে যখন নিজেরা জোরে জোরে কথা বলছেন, তখন তার মানে এগুলো কোনো কিছু হবে না, প্রাইভেট স্পিচ। তাহলে সঠিক উত্তর হবে খ, যে আত্মকথন বা প্রাইভেট স্পিচ। আচ্ছা, তাহলে যখন মনে মনে কথা বলতো তখন তাকে কি বলবো? তখন নীরব স্পিচ বা সাইলেন্ট ইনার স্পিচ। আচ্ছা, পরের প্রশ্ন 5 নাম্বার বলেছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেডপিডি হলো সেই অঞ্চলে যেখানে শিশুটি একা সম্পূর্ণ স্বাধীনভাবে যে কোনো কাজ সমাধান করতে পারে। শিশু যা করতে পারে এবং অন্যের সাহায্যে যা করার ক্ষমতা রাখে তার মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে সঠিক উত্তর। বাকিগুলো একবার দেখিনি কি বলছে, শিশু কোনো কঠিন কাজ দেখলে ভয় পেয়ে পিছিয়ে যায়, এটা নিয়ে কিছু বলিনি। শিশুর বৃদ্ধি সম্পূর্ণভাবে থমকে যায় না, তাহলে সঠিক উত্তর খ। তারপরে ভাইগটস্কির মতে জ্ঞান অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার বা মাধ্যম ভাষা। ঠিক আছে, এগুলো কিছুই আমরা আলোচনা করিনি। 7 নাম্বার সহযোগিতামূলক শিক্ষণ বা পিয়ার টিউটরিং এবং দলগত আলোচনা শ্রেণীকক্ষে কোন মনস্তাত্ত্বিকের তত্ত্বে পাওয়া যায়? এটা তো আমাদের অবশ্যই লেভ ভাইগটস্কি। ভাইগটস্কির মতে এমকেও কে হতে পারে? কেবল স্কুলের শুধু শিক্ষক হতে পারে না, পিতামাতা হতে পারে না, যে কোনো ব্যক্তি, এমনকি কোনো ছোট বন্ধু, ঠিক আছে, বা যে কেউ হতে পারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ, কেবল বড় হবে এমন কোনো মানে নেই। 9 নাম্বার একটি শিশু একটি জটিল ধাঁধা মেলাতে গিয়ে আটকে গেছে, শিক্ষক উনাকে সরাসরি উত্তর না দিয়ে কিছু ইশারা বা সংকেত দিলেন। ভাইগটস্কির মতে শিক্ষক এখানে কি প্রদান করলেন? স্ক্যাফোল্ডিং। অনুবর্তন, অবদমন এগুলো কিচ্ছু নেই আমাদের ভাইগটস্কিতে। এইবার লেভ ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্বের মূল 3টি ভিত্তি কি কি? সমাজ, সংস্কৃতি এবং ভাষা, যেটা আমাদের বলে দিয়েছে SCL ফর্মুলা, তাই তো? SCL ফর্মুলা বলেছে কিনা এই 3টাকে একসাথে? 11 নাম্বার ভাইগটস্কি বিশ্বাস করতেন যে শেখা হলো একটি ব্যক্তিগত কার্যকলাপ না, নীরব কার্যকলাপও না, শর্তাধীন কার্যকলাপও নয়। সঠিক উত্তর সামাজিক, কারণ তার তত্ত্বটাই হচ্ছে কিসের? সোশিও কালচারাল থিওরি নিয়ে। পরের প্রশ্ন, লেভ ভাইগটস্কির মতে শিশুরা প্রধানত জ্ঞান অর্জন করে কম বুদ্ধিমান সহায়কের, এগুলো কোনো ব্যাপার নেই। পুরস্কার শাস্তি নিয়ে আলোচনা করিনি। নীরব শিক্ষালাভ নয়, সহযোগিতামূলক সমস্যা সমাধান। আর সহযোগিতা কোথা থেকে নিচ্ছে? অপরের কাছে থেকে। হ্যাঁ, তারপরে 13 নাম্বার কি বলেছে? ভাইগটস্কির মত অনুযায়ী শিশুদের প্রাইভেট স্পিচ মানে নিজের সাথে কথা বলা নির্দেশ করে মানসিক অপরিক্কতা, মানে মানসিকভাবে সঠিক বুদ্ধি হয়নি এরকম ভাবে কিছু বলেনি। স্বনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ করছি, তাই না? এই যে পড়ার সময় অনেকক্ষণ ইনস্টাগ্রাম দেখার পর আমরা নিজেকে বলছি পড়তে বস, নিজেকে নিয়ন্ত্রণ করছি যখন জোরে জোরে বলে, তখন সেটা প্রাইভেট স্পিচ। স্বকেন্দ্রিকতা,
এটা তো কখনোই হতে পারে না। এই ইগোসেন্ট্রিজম নিয়ে কে বলেছিল? পিয়াজে বলেছিল। মানসিক অসুস্থতা তো এরকম বিষয় নয়। এইবার তারপরের প্রশ্ন, ভাইগটস্কির তত্ত্বে অধিক জ্ঞান সম্পন্ন অপর হতে পারে কে? নিজের তত্ত্বে কে কে হতে পারে? ভাইগটস্কি নিজেই হবে। কারণ নিজে যে তত্ত্বটা তৈরি করেছে সে নিজেই পরীক্ষা করেছে, নিজেই নিজের কথা বলে দেখেছে, সেই জন্য নিজেই নিজের এমকেও। এটা কি? হ্যাঁ, কেরালাতে এসেছিল, কেরালা সেট। আচ্ছা, তারপরে 15 নাম্বার বলেছে, এটা ভালো প্রশ্ন, এটা সিটেটে দিয়েছে। বলেছে ভাইগটস্কির তত্ত্ব অনুযায়ী নিচের কোনগুলো সাংস্কৃতিক উপকরণের উদাহরণ? ঠিক আছে, ম্যাপ, ল্যাঙ্গুয়েজ, ক্যালকুলেটর, স্কিমা। দেখুন, ম্যাপ হচ্ছে সাংস্কৃতিক উপকরণ নয়। মানচিত্র দেখি না আমরা, কোনো কম্পাস দিয়ে মানচিত্র দেখে যাই না, তাহলে সাংস্কৃতিক উপাদান এটাও। ভাষা তো হবেই। এবার ক্যালকুলেটর, যোগ বিয়োগ, যে কোনো কিছুর ফর্মুলা বার করতে গেলে আমাদের সেটার প্রয়োজন পড়ে না? পড়ে। শুধু পড়ে না স্কিমার, কারণ স্কিমা তো আমাদের বুদ্ধির আলাদা রকম, কারণ এখানে সাংস্কৃতিক উপকরণ বলেছে, পার্সোনাল উপকরণ বলেনি, সাংস্কৃতিক উপকরণ, মানে বাইরে থেকে যেটা লাগছে। আর স্কিমা তো আমাদের নিজেদের মাথায় আছে, তাই না? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এইটা, এই যে ডি, মানচিত্র, ভাষা এবং ক্যালকুলেটর। এটা সিটেট তো ऐसे-ই কোয়েশ্চেন করতা है। এবার 16 নাম্বার কি বলেছে, ভাইগটস্কি অনুসারে কোন প্রক্রিয়া জ্ঞানীয় বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে? সামাজিক মিথস্ক্রিয়া, অনুকরণ এগুলো কিছুই আমরা দেখিনি। সঠিক উত্তর সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারাকশন, যেটা এসসিএল ফর্মুলাতে ছিল। এসসিএল স্কুল না কিন্তু, এসসিএল মানে সোশ্যাল কালচারাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, 17 নাম্বার প্রশ্ন, ভাইগটস্কির মত অনুযায়ী একজন শিক্ষক কি করা উচিত? কোনো সংকেত বা ইঙ্গিত না দেওয়া, না আছে কিন্তু, তাহলে এটা বাদ। শিক্ষার্থীদের চিন্তা প্রকাশ করতে বাধা দেওয়া, না। আলোচনা বিতর্কে উৎসাহিত করা, পরেরটা দেখছি। শেখাকে সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে আলাদা করে দেওয়া, তাহলে তো এটা না। সঠিক উত্তর না দেওয়া থাকলে তো প্রশ্নটাই হতো না, তাই না? হ্যাঁ, তাহলে নিচে ওই যে এ মানে এ আর সি, তাহলে সঠিক উত্তর হতো এরকম যদি না দেওয়া থাকতো। আচ্ছা, আলোচনার বিতর্ক যখন ক্লাসে আমরা করাবো তখন তাদের মানে সোশিও কালচারাল থিঙ্কিংটা আসবে, সেই জন্য বলেছে। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, ভাইগটস্কি বিশ্বাস করতেন যে উচ্চতর মানসিক প্রক্রিয়ার দ্বারা মধ্যস্থ হয়, সেটা কি? মনস্তাত্ত্বিক উপকরণ। ঠিক আছে, মনোবিদ্যের যে সমস্ত মনস্তাত্ত্বিক উপকরণগুলো বলেছেন সেইটাই ভাইগটস্কির মতে উচ্চতর মানসিক প্রক্রিয়ার দ্বারা মধ্যস্থ হয়, মানে সেটা নিয়ে কাজ করে। ঠিক আছে, কারণ দেখুন পুরস্কার এবং শাস্তি তো বাদই করে দিয়েছে ভ্যান। শর্তানুকূল, তুমি এটা পড়ো তবে তোমাকে আমি চকলেট দেবো, ফার্স্ট হও তবে চকলেট দেবো, এটাও বাদ করে দিয়েছে। মুখস্থ বিদ্যা তো বাদ, তাহলে সঠিক উত্তর এটা। তারপরে প্রশ্ন, কোন মনোবিদ বলেন যে ভাষা জ্ঞানীয় বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সঠিক উত্তর ভাইগটস্কি, ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ইনি বলেছেন প্রথমে ভাষা আসে তারপরে চিন্তন আসে। আর যদি চিন্তন আর ভাষা আসতো, আগে চিন্তন তারপর ভাষা, তাহলে পিয়াজেট হতো, সেজন্য এটা ভাইগটস্কি হবে। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, ভাইগটস্কির দৃষ্টিতে ভাষা ও চিন্তা সম্পর্কের মধ্যে সঠিক বিষয়টি কোনটি? ভাষার কোনো ভূমিকা নেই, এটা তো নয়।
শিশুদের ব্যক্তিগত ভাষণ স্বকেন্দ্রিক, দেখছি পরে। অন্তর্মুখী ভাষণ অন্তর্জনীয় ভাবচিন্তার স্তর নির্দেশ করে না। ভাষা সমস্যা সমাধানের ক্ষেত্রে বিঘ্ন ঘটায় না। তাহলে এটা হবে শিশুদের ব্যক্তিগত ভাষণ বা স্বকেন্দ্রিকতা, সাইলেন্ট ইন স্পিচ, যেটা আমাদের চিন্তাকে কাজ করে। পরের প্রশ্ন, সম্ভাব্য উন্নয়নের ক্ষেত্র জেডপিডি ধারণাটি কে প্রস্তাব করেছিলেন? হ্যাঁ, এটা তো ভাইগটস্কি, এটা এই স্টেটে মানে হরিয়ানা স্টেটে প্রশ্ন এসেছিল। এটা বানান ভুল দিয়েছে না? আচ্ছা, তারপরে বলেছে ভাইগটস্কি অনুসারে নিচের কোনটি শেখার সময় শিশুর তিনটি প্রধান চাহিদার অংশ নয়? কোনটি? হ্যাঁ, কোনটি নয় বলেছে? তাহলে হচ্ছে সোশ্যাল মানে সামাজিক মিথস্ক্রিয়াটা হবে না, এটা তো হয় কাজে লাগে। সংস্কৃতির কথাও বলেছে কাজে লাগে, ভাষার কথাও বলেছে কাজে লাগে। তাহলে সঠিক উত্তর জৈবিক পরিপক্কতা, কারণ এখানে প্রশ্নে বলেই দিয়েছে নয়। পরের প্রশ্ন বলেছে ভাইগটস্কির মতে জ্ঞানীয় বিকাশ নির্ভর করে কিসের ওপর? পরিবেশগত প্রক্রিয়ার ওপর? না। মানসিক পরিপক্কতার ওপর? এটা নিয়ে বলেনি। সামাজিক মিথস্ক্রিয়ার ওপর, তাই তো? এটার ওপরই কাজটা করেছে। 24 নাম্বার, ভাইগটস্কির মতে নতুন জ্ঞান গড়ে ওঠে দুটি ধারণার মধ্যবর্তী এলাকায়। ঠিক আছে, কি বলেছে? শিশু যা জানে এবং যা সে জানতে পারে, সেটা শিশু যা জানে এবং যা তার সাধ্যের বাইরে, এটা তো বিয়ন্ড জেডপিডি। শিশু যা জানতে চায় শিক্ষক যা মনে করেন, শিশু যা জানতে চায় বাবা মা যা মনে করে না। তাহলে সঠিক উত্তর শিশু যা জানে এবং যা সে জানতে পারে, সেটাই তো জেডপিডি, তার মধ্যবর্তী এলাকা। আমি একটা বই পড়ে 60% পেলাম এবং আমাকে একটা টিচারের প্রয়োজন যে আমাকে 60 থেকে 100% শিখতে সাহায্য করবে, হেল্প করবে। ঠিক আছে, এই যে মধ্যবর্তী এলাকা, সেটা হচ্ছে জেডপিডি। যে শিশু জানে এবং সে যেটা জানতে পারবে, এখানে হেল্প করবে তবে না জানতে পারবে। ঠিক আছে, তার জন্য সঠিক উত্তর এ হলো। পরের প্রশ্ন বলছে ভাইগটস্কি বলেন একটি শিশু ভাষা বিকাশে 3টে পর্যায় অতিক্রম করে, নিচের কোনগুলি সে পর্যায়? সোশ্যাল স্পিচ, ইগোসেন্ট্রিক স্পিচ বলেছে কি এক্সটার্নাল স্পিচ? তাহলে শুধু একটা হবে, সোশ্যাল স্পিচ, অনলি ওয়ান। তারপরে এবার আমরা আসবো বিবৃতি নিয়ে আলোচনা করতে। এইটা আমি সবাইকে একে একে ধরব। প্রথমটা দেখুন কি বলেছে। আচ্ছা, কি বলেছে দেখি। 26 নম্বরে বলেছে বিবৃতি প্রথমে পড়ব। এই ধরনের প্রশ্ন উত্তর করতে গেলে প্রথমে বিবৃতিটা ঠিক কিনা সেটা আগে দেখব, তারপরে রিজনটা ঠিক কিনা দেখব, তারপরে অপশনে আসব। প্রথমে কি বলেছে? বলছে 5 বছরের একটি শিশু কোনো ধাঁধা মেলানোর সময় নিজের সাথে জোরে জোরে কথা বলে। নিজের সাথে জোরে জোরে কথা বলে। ভাইগটস্কির মতে এটি শিশুর কোনো মানসিক বিকৃতি বা অর্থহীন আচরণ নয়, তাই তো? তাহলে এটা কি? তাহলে এটা সত্য। জোরে জোরে যখন কথা বলে তখন কি বলছে? প্রাইভেট স্পিচ। তাহলে এটা শিশুর প্রাইভেট স্পিচ। ঠিক আছে, এবার যুক্তি কি বলছে? বলছে শিশু ওনার এই নিজস্ব কথাবার্তা বা প্রাইভেট স্পিচের মাধ্যমে নিজের চিন্তা ও কাজকে নিয়ন্ত্রণ করে পরিচালিত করে।
করে তো। শিশু নিজের কথাবার্তা মানে প্রাইভেট স্পিচের মাধ্যমে নিজের চিন্তাকে নিয়ে নিজেই নিয়ন্ত্রণ করে, কাজকে নিয়ন্ত্রণ করে। ওই যে বললাম না যে নিজের কাজ নিজে করার সময় নিজে নিজে বলছে জোরে জোরে, তাহলে এটাও সঠিক, এটাও সত্য, দুটোই সত্য। এবার অপশানে আসবো, বলছে এ এবং আর উভয়ই সত্য, ঠিক আছে, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এটাই, কারণ এটাই তো এর সঠিক ব্যাখ্যা। কারণ যখন বলছে, এবার সঠিক ব্যাখ্যা যখন আমরা দেখব তখন সেটাও আবার দেখে নিতে হবে। কি বলেছে, যে জোরে জোরে কথা বলে সেটাকে প্রাইভেট স্পিচ বলে, এটাকে কোনো মানসিক বিকৃতি বলেননি, ঠিক আছে, কিন্তু প্রাইভেট স্পিচের মাধ্যমে চিন্তা এবং কাজকে নিয়ন্ত্রণ করে, সেজন্য এটা সঠিক কারণ হলো। তাহলে সঠিক উত্তর এ, কারণ সঠিক ব্যাখ্যাও আছে। পরের প্রশ্ন বলেছে বিবৃতি, শ্রেণীকক্ষে শিক্ষক একটি শিশুকে একটি জটিল অঙ্কের সমাধান সম্পূর্ণ নিজে করে না দিয়ে কেবল কিছুটা ইঙ্গিত বা ক্লু দিয়ে সাহায্য করেন। এরকম ক্লু দিয়ে সাহায্য করতে পারে টিচার, তাহলে এটা সত্য। যুক্তি বলেছে ভাইগটস্কির তত্ত্বে স্ক্যাফোল্ডিং হলো শিশুকে দেওয়া এক ধরনের স্থায়ী এবং অপরিবর্তনশীল সাহায্য, যা বাচ্চার বয়স বাড়লেও একই থাকে। তাই কি? কারণ আমাদের স্ক্যাফোল্ডিং অস্থায়ী এবং পরিবর্তনশীল, তাহলে এটা হ্যাঁ ভুল, প্রথমটা ঠিক। এবার আমরা দেখব ক নম্বরে কি বলেছে, এ এবং আর উভয়ই সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। না, এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর সঠিক ব্যাখ্যা নয়, ঠিক আছে, এটাও না, এখানে তো ব্যাখ্যাই না এটার। আর এখানে হচ্ছে এ সত্য কিন্তু আর মিথ্যা, এটা ঠিক, এই মিথ্যা কিন্তু আর সত্য, এটা তো না, তাহলে এ সত্য কিন্তু আর হচ্ছে মিথ্যা। তারপরের প্রশ্ন কি বলেছে বিবৃতিতে, ভাইগটস্কি মনে করতেন ভাষা কেবল সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, বরং একটি শিশুর জ্ঞানীয় বিকাশের সবচেয়ে বড় হাতিয়ার। ঠিক কি নয়? ভাষা কেবল সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, বরং সেটি জ্ঞানীয় বিকাশের সবচেয়ে বড় হাতিয়ার। তো ঠিকই তো বলেছে, তাহলে তো এটা সত্য। যুক্তি কি বলেছে, ওনার মতে শিশুর ভাষা এবং চিন্তা জন্মলগ্ন থেকেই সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে। জন্মলগ্ন থেকে সবসময় আলাদাভাবে কাজ করে, তারা সারা জীবন কখনোই পরস্পরের সাথে যুক্ত হয় না, ঠিক কি? তার মানে কি বলেছে, ভাষা চিন্তা জন্মলগ্ন থেকে সবসময় আলাদা, দুটোই তো একে অপরের কাজ করে, পরিপূরক, চিন্তাও আসবে ভাষাও আসবে, ঠিক আছে। তাহলে এবার দেখি, বলেছে এ এবং আর উভয়ই সত্য, না, এ সত্য আর মিথ্যা, এটাই সঠিক উত্তর, যে এ সত্য আর হচ্ছে মিথ্যা। 29 নাম্বার বিবৃতিতে বলেছে ভাইগটস্কির তত্ত্বে কেউ কেবল একজন শিক্ষক বা বাবা মাই হতে পারেন, শিশুর সমবয়সী কোনো বন্ধু কেউ হতে পারে না। তার মানে এটা ভুল, সঠিক ব্যাখ্যা নয়। যুক্তি দেখি, কেউ হলেন এমন একজন ব্যক্তি যার কোনো নির্দিষ্ট বিষয় বা কাজ সম্পাদনে শিশুর চেয়ে বেশি জ্ঞান, দক্ষতা বা অভিজ্ঞতা থাকে। তাহলে এটা সত্যি, সঠিক এটা। এইবার আমরা অপশনে আসবো, এ এবং আর উভয় সত্য যখন, তখন এটা বাদ। এ এবং আর উভয় সত্য কিন্তু আর সঠিক ব্যাখ্যা নয়, ঠিক আছে, একটা ভুল একটা ঠিক, তাহলে এটাও হবে না। এ সত্য কিন্তু আর মিথ্যা নয়, এটা ডি, তাহলে এ মিথ্যা কিন্তু আর হচ্ছে সত্য। লাস্ট প্রশ্ন বলছে, বিবৃতিতে বলেছে, লাস্ট প্রশ্ন জন্য স্বস্তি পাওয়ার দরকার নেই, আমি ওই কেও জেডপিডি আর স্ক্যাফোল্ডিং থেকে
আবার হচ্ছে নিজেদের কাছে থেকে কোনো কোনো উদাহরণ শুনবো, সেটা ভাবতে হবে, কারণ এখানেই তৈরি করে যেতে হবে আর প্রত্যেকের কাছে শুনবো। আচ্ছা, এবার শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের জ্ঞান নির্মাণের জন্য কোঅপারেটিভ লার্নিং বা সহযোগিতামূলক শিখন পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি, তাই তো? সত্য এটা। যুক্তি বলেছে ভাইগটস্কির মতে শিশুরা যখন সমাজ বা বন্ধুদের সাথে মিথস্ক্রিয়া করে তখন তারা ওনাদের সামীপ্য হবে, এটা সামীপ্য বিকাশের অঞ্চল বা জেডপিডির মধ্যে থাকা জটিল সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারে। তাহলে এটা ঠিক তো? এটাও ঠিক, এটাও ঠিক। এবার অপশন দেখি। এ এবং আর উভয় সত্য, আর হলে সঠিক ব্যাখ্যা, তাহলে সঠিক, তাই তো? সহযোগিতামূলক শিখন পরিবেশের সাথে অত্যন্ত জরুরি দরকার, আর বন্ধুদের সাথে মিথস্ক্রিয়া করে বলে এটাকে আমরা কোঅপারেটিভ লার্নিং বলি। তাহলে সঠিক উত্তর ক। এইবার আঠাশ করলাম। আচ্ছা, সবার ভাবা কমপ্লিট তো? জেডপিডি আর ইয়েগুলো আমি এক এক করে ওই দিক থেকে ধরতে শুরু করব, কারণ টেস্ট তো নেওয়া হবেই, ঠিক আছে, কিন্তু সামনাসামনি প্রশ্নের উত্তরগুলো জিজ্ঞাসা করতে হবে। এইবার বলুন। এইবার আমি হচ্ছে শুনবো সকলের কাছে একটা করে উদাহরণ, যেখানে আপনারা বলবেন অ্যাকচুয়াল জেডপিডি কোনটা, ঠিক আছে, জেডপিডি কোনটা, কোনটা স্ক্যাফোল্ডিং আর কোনটা এমকেও। বিয়ন্ড জেডপিডি তো সবাই বুঝতে পেরেছি, যে যেটা আমরা করতেই পারবো না সেটা। এবার আপনি বলুন শেষ থেকে। বসে বসে বলুন। হুম কারো দ্বারা শিখছে, সেটা তো স্ক্যাফোল্ডিং নয়। হ্যাঁ, ক্লু দিচ্ছে। হুম 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 তাহলে জেডপিডি কি হলো? না, যেটা পারছে, এই যে এখানে আমি, না শিখলো না, যে এইটাই হচ্ছে জেডপিডি, যেটা আমরা পারি এবং যেটা আমরা শিখব তার মধ্যের যে অঞ্চল বা সীমানা, সেটাকে আমরা জেডপিডি বলবো, ঠিক আছে? এবার একটা করে উদাহরণ দিয়ে বলতে হবে, বলুন। হ্যাঁ, আচ্ছা, এটাই বুঝিয়ে বলুন। বলুন, আপনি বলুন। হুম ঘাবড়ানোর কিছু নেই, বলুন। হ্যাঁ, আমি মারি না। হুম 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 তারপরে আপনি বলুন। হুম উদাহরণ দিয়ে নিজে বলুন, কোনো একটা কাজ দিয়ে বলুন, যে আমি কোনো অঙ্ক বা সাইকেল চালানো বা বাইক চালানো নিজে এইভাবে দিয়ে বলুন। কে পারবে বলতে? কে একজন বলুন, বলুন। হুম ওটা তো আমি বললাম, ওই উদাহরণের বাইরে। হ্যাঁ বলুন, আচ্ছা উনি বলে নিয়ে কাকে। আচ্ছা বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ
মালদা আসতে। আচ্ছা, বাহ, ভেরি গুড। হুম, স্ক্যাফোল্ডিং, হ্যাঁ। কোথাও একটা গুলিয়ে দিলেন স্ক্যাফোল্ডিং আর এমকেও কে। যে ব্যক্তিটা আপনাকে সাহায্য করলো রাস্তা খুঁজতে, সে আপনার এমকেও। এবার আপনার সেখানে রাস্তা খোঁজার জন্য আপনাকে কিছু ক্লু বললো, এই ফাস্ট ফুড কিছুর একটা দোকান বা কিছু অ্যাক্সিস ব্যাংকের এটিএম, কিছু একটা ক্লু দিল, সেটা আপনার স্ক্যাফোল্ডিং। এবার আপনি পাড়া থেকে আরেকটু একদম গেট পর্যন্ত পৌঁছানোর যে মাঝখানের ঘটনাটা, সেটা হয়ে গেল জেডপিডি। ঠিক আছে, ভালো উদাহরণ ধরেছেন, আপনি বলুন। আচ্ছা বলুন, মনে পড়েছে। হ্যাঁ, হামাগুড়ি আমরা নিজেরাই শিখেছি। অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, হ্যাঁ, না, ওএম যে আপনাকে, হ্যাঁ, যে প্রম্পটটা দিচ্ছে, হ্যাঁ ধরছে, সে ধরার প্রসেসটা হয়তো স্ক্যাফোল্ডিং। হ্যাঁ, মা হয়ে গেল এমকেও। হুম, এবার এটা অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, মানে হামাগুড়ি আর দাঁড়ানোর মাঝের যে ঘটনাটা, সেটা জেডপিডি। নিজে নিজে ওঠার যে জায়গা, সেটা হয়ে গেল জেডপিডি। হুম, আর কারো একটা উদাহরণ আপনি বলুন, আপনাকে ধরছিলাম। সন্নাটা হয়ে গেয়া একদম। হ্যাঁ বলুন, ম্যাথমেটিক্স এক্সাম বলুন। হুম, হুম, হ্যাঁ, ক্লু দিল, হ্যাঁ। হুম, 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 হুম। এই দুটোর মধ্যে না, এই যে পাড়া, সরি, অর্ধেক পাড়া আর পুরোটা পাড়ার মাঝখানে অঙ্কটা, অর্ধেক পাড়া আর পুরোটা পাড়ার মাঝখানটা জেডপিডি। পরপর ধারায়। আচ্ছা, প্রথমে ধরে নিলাম আমাদের কাছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট নিজেদের কাছে আছে। অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট মানে হচ্ছে যেটা আমি পারি, এবার যেটা আমি শিখবো, ঠিক আছে, যেটা আমি নতুন কিছু শিখবো অন্যের হেল্পের দ্বারা, সেটা, সেই যে এরিয়াটা, সেই এরিয়াটা জেডপিডি। ঠিক আছে, এইবার জেডপিডি যখন আমি সেই এরিয়াতে শিখতে যাব, তখন কোনো একজন এমকেও আসলো, ঠিক আছে, মোর নলেজেবল আদার, সেই এমকেও আমাকে কি বললো, শিখিয়ে দিল। শেখানোর পর যখন আমি ধরলাম পারছি না করতে, তখন আমাকে সে কি করলো, স্ক্যাফোল্ডিং দিল। ঠিক আছে, এইবার বলুন, আর কি বলবে, আপনি বলুন। আপনি বলতে পারবেন, বলুন। আপনাকে বললাম। আচ্ছা, আমি এবার তাহলে মোটামুটি আমাদের ওই অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট যেটা হলো, সেটা আমি যে কাজটা পারি, ঠিক আছে, কারো সাহায্য ছাড়া যখন আমি কাজটা পারছি, তখন সেটা অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এবার যে কাজটা আমি হেল্পের মাধ্যমে পারবো করতে, সেটার মধ্যবর্তী এরিয়া বা সীমানা হচ্ছে জেডপিডি। হ্যাঁ, এইবার যে আমাকে একটু হিন্টস দিচ্ছে, ক্লু দিচ্ছে, প্রশ্ন করে করে ধাঁধাটা সলভ করার বা উত্তরটা দেওয়ার চেষ্টা করছে, সেটা স্ক্যাফোল্ডিং। সে প্রক্রিয়াটা স্ক্যাফোল্ডিং, হ্যাঁ, কোনো ব্যক্তি না স্ক্যাফোল্ডিং, প্রক্রিয়াটা, সে প্রসেসটা হয়ে যাচ্ছে স্ক্যাফোল্ডিং। আর এমকেও হয়ে গেল যে ব্যক্তিটা, দক্ষ ব্যক্তি যে আমাকে হেল্প করছে কাজটা করতে, সে হয়ে গেল এমকেও। ঠিক আছে, মোর নলেজেবল আদার্স। তাহলে একদম পরিষ্কার। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, এখানে ক্লাসটা শেষ।